কত হবে, মোটামুটি রাত্রি ধরো 11টা 11:30 বাজে ধরো, ওরকম দিদিমার শব্দ করছে। তো বোন তাকিয়ে দেখছে যে দিদি শুয়ে নেই খাটে, উঠে বসে আছে। উঠে দেখছে দিদিমা বসে রয়েছে আর নিজের মাথার চুলগুলোকে না ছিঁড়ছে এরকম ভাবে। এবার শুধু চিড়েছে যে শুধু যে নখ দিয়ে চিড়েছে এমনটা নয়, মানে দাঁতের দাগ, নখের দাগ, হাঁটু তো মানে দুটো হাঁটু ততক্ষণে এরকম আর কি, এগুলো খুবলে গেছে। গুনিন যখন বাড়িতে ঢুকছে না, বাড়িতে ঢুকে ওই উঠানে দাঁড়িয়েই ও চোখগুলো ওরকম কালো কালো, গুনকে দেখে হাসছে। বলছি তুই কি করবি, আমার তোর ক্ষমতা আছে কিছু করার? আর ভয়েস কিন্তু এরকম টাইপের নয়, মানে না ছেলেদের ভয়েস না মেয়েদের ভয়েস। তুই আমার কি করবি? হরর মাইন্ডসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবারের রাত, আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে একটি ভৌতিক পডকাস্ট। আজকে আমরা গল্প করব গল্পম্যানের সাথে। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমার তো খুবই ভালো চলছে, ব্যবসা বাণিজ্য যাই বলবে। তো তোমার নামটা বলো, তোমার নামটা বেশ ইন্টারেস্টিং। আমি অ্যাকচুয়ালি স্টেজ নেম যেটা ইউজ করি বা আমার চ্যানেলে যেটা আছে সেটা হচ্ছে ডি চেক্স। আচ্ছা, এটা মানেটা কি? এটা আমার নামটাকে ছোট করে আর কি আমি স্টেজ নেম হিসেবে ইউজ করি, বা আমার যেখানে ধরো অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আমার মিউজিকগুলো চলে, সং বা যে কোনো জায়গায় ইন্ট্রোডিউস আমার ডিচেক্স নামটাতেই চলে অ্যাকচুয়ালি। আচ্ছা, সো আমার চ্যানেলে যেটা চলে ডিচেক্স নামই চেনে আমাকে সবাই। আচ্ছা, আপনারাও যদি ওর মতো ঘটনা পাঠাতে চান আমাদের, তাহলে অবশ্যই নিচে একটি নাম্বার যাচ্ছে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের পুরো অডিও রেকর্ড করে পাঠাতে পারেন। সিলেক্ট হলে আপনিও বসতে পারবেন এখানে আর ঘটনা শোনাতে পারবেন আমাদের দর্শককে। আমরা অফ ক্যামেরা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমরা জুজুক্ষুড়া নিয়ে আলোচনা করছিলাম। এই জুজুক্ষুড়া ব্যাপারটা একটু দর্শকদের বলো, জিনিসটা কি? জুজুক্ষুড়া হচ্ছে একটা আমাদের প্রাচীন একটা নিম্নতন্ত্রের মধ্যে একটা ভাগ আছে জুজুক্ষুড়া। এই জুজুক্ষুড়াটা ব্যবহৃত হয় মানে কাউকে নিজের কাছে বেঁধে রাখার জন্য, আর বেঁধে রাখাটার মূল যে দড়িটা ওটা হচ্ছে কাম, মানে সহজ ভাষায় বলতে গেলে। আর এই জুজুক্ষুড়াটা বেশি অ্যাপ্লাই করে, মানে এটা বেশিরভাগটা আর কি মেয়েদের জন্যই আর কি অ্যাপ্লিকেবল, এটা মেয়েরাই বেশি অ্যাপ্লাই করে থাকে। ব্যাপারটা কীরকম হয়, জুজুক্ষুড়া দিয়ে যদি কোনো মেয়ে চায় যে কোনো ছেলেকে বশ করবে তাহলে কিন্তু করতে পারে, আর সেটার হচ্ছে মূল দড়ি হচ্ছে কাম। কেমন হয় ব্যাপারটা, ক্রিয়াটা সম্বন্ধে বলি। ক্রিয়াটাই হচ্ছে সবথেকে ভয়ানক এবং ঘৃণ্য, ঠিক আছে? আর এইগুলোর অ্যাকচুয়ালি এখন রেফারেন্স সেভাবে কোথাও পাওয়া যায় না, এগুলো অনেক পুরনো জিনিসপত্র ঘাটাঘাটি করতে করতে পাওয়া যায়। ধরো কোনো মেয়ে চাইছে যে কোনো ছেলেকে আর কি বশ করবে, তো সে ধরো কোনো সাধক বা সাধিকার কাছে গেল, তখন যদি বলে যে আমি এরকম করতে চাই, তো তখন সাধক বা সাধিকা বলে জুজুক্ষুড়া আমি তৈরি করতে হবে। তৈরিটা করার একটা ব্যাপার আছে কি, গিনিপিগ, বেজি কিংবা কালো খরগোশ মিনিমাম 2টো লাগে। এবার গিনিপিগ বা বেজি ধরা কিন্তু অত ইজি জিনিস নয়, বেজি ধরা তো খুবই কঠিন, ঠিক আছে? ধরো খরগোশের কথা নিয়েই বলছি। তো খরগোশ নিয়ে সাধক বা সাধিকার কাছে সে গেল, নানান রকম ক্রিয়া করার পর, একটা নির্দিষ্ট সময় ধরে একটা ক্রিয়া করার পর সাধক বা সাধিকা ওই খরগোশটাকে বলি দেয়। বলি দিয়ে ওটাকে ওই যজ্ঞের আগুনে পোড়ায়। আর এই পুরো ক্রিয়াটা যখন চলছে তখন যে মহিলাটি গিয়েছিল সাধকের কাছে তাকে কিন্তু পুরো বিবস্ত্র হয়ে বসে থাকতে হয়। আর বিবস্ত্র হয়ে বসে থাকা মানে বসারও একটা ধরনের ব্যাপার আছে, পা দুটোকে ছড়িয়ে বসতে থাকতে হয়, মানে তার যোনি পথটাকে ক্লিয়ার রাখতে হয় যাতে ওখানে কোনো বাধা না আসে। তো ওই যে খরগোশ বা বেজি যাই হোক যেটাকে দেওয়া হলো ক্রিয়া করে, ওটা তো পুড়ছে। তো পুড়তে পুড়তে একটা সময় ওই যজ্ঞকুণ্ড থেকেই জোক যেরকম হয় না, জোকের মতন আকারের একটা রক্তের ডেলা এরকম যজ্ঞকুণ্ড থেকে বেরিয়ে আসে। যজ্ঞকুণ্ড বেয়ে সেটা বেরিয়ে মেঝের ওপর দিয়ে বা মাটির ওপর দিয়ে এসে মেটার যোনির ভেতর দিয়ে তার শরীরে প্রবেশ করে। আর এইটা প্রবেশ করা মানে তার শরীরে জুজুক্ষুড়া প্রবেশ করে গেল। ওইটাই হচ্ছে জুজুক্ষুড়া, ওই রক্তের ডালার মতন যে জিনিসটা, ওটা তারপরে গিয়ে মেটার রক্তে মিশে যায় বা এরকম একটা বিষয়বস্তু থাকে।
এইবার যে ছেলেটাকে সে বশ করতে চেয়েছিল তার শরীরের না কিছু একটু মানে তার ডিএনএ পাতি কথা বলতে, তার চুল হোক, তার গায়ের নোংরা হোক, নখ হোক, এগুলো আনতে হয়, এগুলো এনেই ওই ক্রিয়া করে সমস্তটা দেওয়া হয়। এই যুযুক্ষুরা তার শরীরে যাওয়ার পর থেকে ওই ছেলেটার সামনে যখন মেয়েটা যাবে বা তাকে মানে প্রলুব্ধ করবে তার সাথে কাম ক্রিয়ায় লিপ্ত হওয়ার জন্য, তখন কিন্তু সে সহজে হয়ে যাবে ছেলেটা। আর তার সাথে ছেলেটা যখন একবার রতিক্রিয়া করে নেবে, ছেলেটা কিন্তু যুযুক্ষুরার বশে চলে এলো। এইটা ভাবা ভুল যে ছেলেটা মেয়েটার বশে এসছে, না, ছেলেটা যুযুক্ষুরার বশে এসছে। যুযুক্ষুরাটা মেয়ের শরীরে আছে, যুযুক্ষুরাকে ধারণ করে রেখেছে মেয়েটা। তবে এখানে একটা টুইস্ট আছে, কীরকম, ধরো রতিক্রিয়া করছে, এটার সাথে সাথে কিন্তু ওই যুযুক্ষুরা শরীরে যাওয়ার পর থেকে মেয়েটার কাম বাসনা কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। এবার সবসময় তো যেই ছেলেটাকে জন্য সেটা করেছে সেই ছেলেটা তো ফাঁকা নাও থাকতে পারে, ভ্যাকেন্ট নাও হতে পারে। তখন যদি ওই মেয়েটা অন্য কোনো পুরুষের সাথে একবার রতিক্রিয়া করে নেয়, তখন কিন্তু যুযুক্ষুরা সেই মেয়েটার ওপর হাভি হতে থাকে কীরকমভাবে, তখন তার আরও চাই মানে যাকে পারে তাকে চাই। আর ওই ব্যাপারটা হওয়ার পর মানে অন্য কোনো পুরুষের সাথে সহবাস করার পর মেয়েটা ধরো যখন আর অন্য কারোর সাথে সহবাস করবে বা যে কোনো ছেলের সাথে সহবাস করবে, তখন যুযুক্ষুরা যেহেতু তার মধ্যে হাভি হয়ে গিয়েছে না, সেহেতু সেই মেয়েটার আচরণ বদলে যাবে। আচ্ছা, মানে পৈশাচিক কাম চলবে তখন, মানে ছেলেটাকে কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে, কিন্তু ছেলেটা তো নর্মাল, ছেলেটার মধ্যে তো কোনো বিষয়বস্তু সেরকম কিছু নেই। তখন তো সে সহ্য নাও করতে পারে, সে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলেও দিতে পারে যে তুমি সুখের মাঝখানে এই অস্ত্রোপচার শুরু করে দিলে কেন হঠাৎ করে, মানে কথার কথা বলছি। তখন কিন্তু মেয়েটাকে ঠান্ডা করা যাবে না, প্রয়োজন হলে মেয়েটা ছেলেটার গলায় কাটারি ধরেও ওর সাথে করবে। এরকম খতরনাক জিনিস। যুযুক্ষুরা বেশি দিন থাকতে কোনো একটা মেয়ের শরীরে না মেয়েটাকে মেরে ফেলে, বিকজ এটা একটা কি বলবো, এটা একটা প্রচণ্ড নেগেটিভ এনার্জি। আর এইসবগুলোর খোঁজ পাওয়া যায় না। বহুকাল আগে হয়তো পাওয়া যেত কামাখ্যা চত্বরে বা আসামের মায়ং বলে একটা গ্রাম আছে, ওখানে প্রচুর না মানে ব্ল্যাক ম্যাজিক করা এরকম প্রচুর তান্ত্রিকেরা একসময় থাকতেন। আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে, তবে ওই সব জায়গাতে তাও পাওয়া যেত। তবে এইসব বিদ্যে হঠাৎ করে কাউকে কেউ দেয় না। যদি কাউকে কেউ বশ করারও, তাহলে ওই বশীকরণ স্বাভাবিক নর্মাল জিনিস করে। তবে বশীকরণেরও তো অনেক ভাগ থাকে, মারণ, উচাটন, বশীকরণ, এগুলোর প্রচুর ভাগ থাকে। তার মধ্যে থেকে কিছু না কিছু এরকম করে। কিন্তু যুযুক্ষুরা যার শরীরে থাকে সে খুব বেশি দিন বাঁচে না, ঠিক আছে? তার সবার আগে ক্ষতিগ্রস্ত হতে থাকে তার যোনিতে ইনফেকশন, নানান রকম সমস্যা, মানে পিরিয়ডস বা মাসিক যে বিষয়বস্তুগুলো বলা, ওগুলো ইরেগুলার হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া। মেয়েরা যখন কি মানে ধরো যখন মাসিক বন্ধ হয়ে যায়, তখন ভাবে যে তারা যদি কারোর সাথে রতিক্রিয়া করে থাকে তাহলে সে হয়তো প্রেগনেন্ট, কিন্তু সে প্রেগনেন্ট নয়। যুযুক্ষুরা কিন্তু কোনো রাখে না, কোনো সন্তান জন্ম দেবে না ভেতরে, কারণ সন্তান যখনই পেটে চলে আসবে তখনই কিন্তু তোমার সেক্স করা বন্ধ হয়ে যাবে। ওইটা করতে দেবে না সে, তোমাকে একদম নিংড়ে নিয়ে একদম শেষ। আর যুযুক্ষুরা তখনই শরীর থেকে বেরোবে যখন মেয়েটার দেহটা আবার গিয়ে আগুনে পড়বে। আগুন থেকেই সৃষ্টি হয়েছিল, আবার আগুন থেকেই ও নির্গত হবে। এটা হচ্ছে যুযুক্ষুরার মোটামুটি একটা সংজ্ঞা বা বিষয়। খুব ইন্টারেস্টিং জিনিসটা। জিনিসটা যখন তুমি আমাকে বাইরে বললে, তো আমার বেশ ইন্টারেস্টিং লাগলো যে এটা নিয়ে তো বলা যেতে পারে আমরা যেটা আলোচনা করেছিলাম। তাই শুরুতে আমি মূলত এই চ্যানেলে কোনো এই বিষয়ে নিয়ে আলোচনা করি না, এটা শুধুই ঘটনার চ্যানেল, মানুষ এসে ঘটনা বলে, যেটা তুমি জানো। বাট যেহেতু আমার ইন্টারেস্টিং লাগলো আর আমার মনে হলো যে এই বিষয়টা দর্শকের জানা দরকার, একটা নতুনত্ব কিছু, তাই আমি বললাম। এবার কেউ বিশ্বাস করতে পারে, অবিশ্বাস করতে পারে, সেটা তাদের ব্যাপার। তো এবার আজকে আমরা ঘটনায় আসি, তুমি যে ঘটনাটা শোনাবে। আজকে যে ঘটনাটা আমি শোনাচ্ছি সেটা হচ্ছে আমার বড় মার শ্বশুরবাড়ির দিককার ঘটনা, মানে গ্রাম্য অঞ্চলই বলা যেতে পারে। সেটা হচ্ছে নদিয়ার দত্তপুলিয়া বলে একটা জায়গা আছে। তো ঘটনাটা হচ্ছে আমার বড় মার দিদিমার। আচ্ছা। তো সেই একটা ঘটনা। এবার যখন এই ঘটনাটা ঘটে তখন আমি অনেকটাই ছোট, তো আমি বড় মাদের সাথে ওখানে বেড়াতে গেছি। এবার
বড় মাদের শ্বশুর মানে বাপের বাড়ি থেকে যে মামার বাড়িটা, সে তার মাঝখানে একটা নদী, নদীটার নাম হচ্ছে ইছামতি নদী, অনেকেই হয়তো শুনেছে। আর ইছামতি নদী বর্ষার জলে পুষ্ট নদী অ্যাকচুয়ালি। তো সেখানে বর্ষাকাল ছাড়া কিন্তু সেরকম জল থাকে না, এমনি সাধারণ সময় পায়ে হেঁটে ওই নদী পেরিয়ে যাওয়া যায়। তো তখন দিদিমার বয়স কত হবে, 62-65। এবার ব্যাপারটা কি, ওদের অনেক চাষ জমি, আর ওই দিকটাকে এখনও গেলে প্রচুর চাষ জমি দেখা যায় আর কি। আর ওদের নিজেদেরও প্রচুর বিঘা বিঘা আর কি জমি টমি আছে। আর সেখানের ব্যাপারটা কি জানো তো, ধরো ইচ্ছে হলো যে আজকে দুপুরবেলা কোনো সবজি রান্না হবে, ধরো বেগুন ঢেঁড়স এগুলো রান্না হবে, ইচ্ছা করলো, ওরা বাজারে যায় না, ওরা জমিতে যায়, আচ্ছা, তুলে নিয়ে চলে আসে, একদম টাটকা, দারুণ সুন্দর ব্যাপার স্যাপার। তো ওইখানে গেলে মানে গ্রাম্য পরিবেশটাকে খুব সুন্দরভাবে এনজয় করা যায়। তো ওরকম টাইমের একটা ঘটনা। তো এরকম একদিন উনি এরকম জমিতে প্রত্যেক দিনই প্রায় যায়, দুপুরবেলা হোক সন্ধেবেলা হোক। সন্ধেবেলা করে গেলে কি বলো তো, মানে যখন সূর্য ডুবে যায় তারপরে না ওদের একটা নিয়ম আছে যে গাছে ওরা হাত টাত দেয় না, ওখানে একেবারেই হাত দেবে না, যা হবে সূর্য থাকতে থাকতে আকাশে। তো ওরকম দুপুরবেলা একদিন গিয়ে কিছু তুলতে তুলতে গেছিল বোধ হয়। এবার বাড়ি এসছে, বাড়ি টাড়ি এসে সেদিন করে খাওয়া দাওয়া করেছে, খেয়ে এবার রাত্রেবেলা শুয়ে পড়েছে। এবার ওই দিদিমার সাথে দিদিমার বোন থাকতো, সে অবিবাহিত, মানে তার বিয়েই আর কি কখনো হয়নি। আর এই দিদিমা যেমন কিরম ভাবে জানো তো, মানে অনেক অল্প বয়সে বিবাহ হয়ে গেছিল, মানে তখনকার টাইমের মানুষ তো এই 11-13 বছর এরকম বয়সে বিয়ে হয়ে গেছে আর কি। সাথে সাথে সে বিধবাও হয়েছে কিন্তু অনেক তাড়াতাড়ি, মানে আমরা যখন দেখছি ততদিনে তার প্রায় 30-35 বছর সে প্রায় বিধবা জীবন কাটাচ্ছে। আর অদ্ভুত ব্যাপার, তারা হচ্ছে ব্রাহ্মণ, আর তারা পুরোপুরি আর কি বৈষ্ণব বাড়ি। আচ্ছা, মানে ওনারা কিন্তু এমনিও সেরকমভাবে কোনো আমিষ বিষয়বস্তুই খায় না। এবার বাড়ির যারা ধরো নাতি নাতনি যারা আছে সবাই তো আর এবার জেনারেশন আস্তে আস্তে বদলাচ্ছে, যখন মাছ মাংস এরকম আমিষ কিছু খেতে হলো তারা কিন্তু বাড়ির বাইরে গিয়ে খায়, বাড়ির ভেতরে ওরকম কোনো কিছু অ্যালাউই নেই। তো যাই হোক, তো সেই দিনকে রাত্রেবেলা সে শুয়েছে, তার পাশে তার বোন শুয়ে আছে, ঘুমিয়েই পড়েছে বলা যায়। হঠাৎ করে তার বোন শুনছে যে পেছন দিক থেকে না গোঁ গোঁ করে একটা শব্দ আসছে। শব্দটা কীরকম, মানে যদি করে বোঝাতে হয় তাহলে সে আমাকে মানে তার সেরকম বোঝাচ্ছিল যে বলছে দিদি না কীরকম এরকমভাবে শব্দ করছে। প্রথমটাও তো বুঝতে পারেনি, ঠিক আছে, ঘুমের মধ্যে রয়েছে। তারপরে একটা সময় যে বললে কিসের শব্দ হচ্ছে, এরকম অদ্ভুত লাগছে এবার ব্যাপারটা। হঠাৎ করে পেছন ঘুরে দেখেছে, মানে পেছন দিকে শুয়েছিলেন, দেখছি দিদি শুয়ে নেই, মানে দিদিমা শুয়েছিল না, দিদিমা বসে আছে। এবার তখনকার মানে ব্যাপার স্যাপারগুলো কীরকম ছিল, ইলেকট্রিক বাতি তখন মানে কীরকম বলো তো, ওই সব দিকগুলোতে না সবে সবে এসছে, মানে সারা বাড়িতে হয়তো খুঁজলে দেখা যাবে যে একটা বাল্ব জ্বলছে। এবার আর সেই বাল্বটাও আর কি সম্পূর্ণ সময় ধরে তারা জ্বালাতে পারবে না, কারণ একটা সময়ের পর থেকে লোডশেডিং হয়ে যাবে, ঠিক রাত্রি 7:30 8টা। আর রাত্রি 7টা কেন বলছে, আমাদের এইখানে হলে সেটাকে সন্ধ্যে 7টা বলি, ওইখানে 7টা 8টা মানে বিরাট। আর ওখানে সবাই ঘুম থেকে উঠে ধরে নাও না 4টে ব্যাপারটা নর্মাল ওদের কাছে। 6টা বেজে গেলে বলে এত বেলা করে উঠছিস কেন। তো যেহেতু সকালবেলা ওঠে ঘুমটাও তাড়াতাড়ি পেয়ে যায়, তো মোটামুটি তখন কত হবে, মোটামুটি রাত্রি ধরো 11টা 11:30 বাজে ধরো, ওরকম দিদিমার শব্দ করছে। তো বোন তাকিয়ে দেখছে যে দিদি শুয়ে নেই, খাটে উঠে বসে আছে। এবার অদ্ভুত একটা ব্যাপার, সে বিধবা ছিল, পরনে কিন্তু পুরো সাদা কাপড়। এবার তখনকার সময় ব্যাপারটা কি হতো জানো তো, প্রত্যেক রাতে যারা ঘুমোতে যেত না, ঘরে একটা ছোট হারিকেন বা কিছু এরকম অল্প করে কমিয়ে রেখে ঘুমাতো, মানে যাতে অন্তত হট করে ঘুম থেকে উঠলে পুরো ঘরটা অন্ধকার না লাগে, একটু টয়লেটে যাবার জন্য। উঠে দেখছে দিদি, ওর দিদি তো এরকম বসে রয়েছে, মানে দিদিমা বসে রয়েছে, আর নিজের মাথার চুলগুলোকে না ছিঁড়ছে এরকমভাবে, ঠিক আছে। আর ব্যাপারটা কীরকম বলো তো, মানে শুধু যে ছিঁড়ছে এরকম নয়, এরকম ছিঁড়ে এরকম করে মুখে দিয়ে চুলের গোড়াগুলোকে চুষছে। প্রথমে না বুঝতে পারেনি যে বোন ছিল, সে ঘুমের ঘোরে রয়েছে, কি করছে দিদি, মাথা ফাতা চুলকাচ্ছে ভাবছে। কিন্তু শুধু মাথা চুলকালে সে অতটা বিচলিত হতো না,
সে বিচলিত হয়েছে তার গোঁ গোঁ শব্দটাতে। হঠাৎ কী হয়েছে, নর্মাল সব থাকে। মাথার চুলগুলো এরকম খুব জোর যদি আমরা টানি না, দেখবে স্ক্যাল্প থেকে এরকম একটা চামড়া টাইপের ওঠে। এবার তুমি যদি সেটাকে অত্যন্ত আর কি সংঘর্ষ রিলেটেডভাবে টানো, তাহলে দেখবে তোমার মাথা থেকে একটু বেশি রক্ত, মানে চামড়া ওঠে, কখনো কখনো রক্তও ওঠে। ওটাকে চুষছে ওই চুলটাকে নিয়ে। তো 2-3 বার ডেকেছে, ও দিদি ও দিদি কী করছো কী করছো। দিদির আর কোনো ইয়ে নেই, দিদি কিন্তু ওরকম চালিয়ে যাচ্ছে। আর ততক্ষণে মোটামুটি অনেক চুল ছিঁড়ে ফেলেছে। এবার দেখো 60-65 বছরের যখন বৃদ্ধাও যায় না, তো আর মাথায় চুল মানে কমেই যায় অনেকটা। ভয় পেয়ে গেছে বোনটা, না ভয় পেয়ে গেছে, মানে যে ছোট বোন যে ছিল, সে হড়মড় করে আর কি ঘর থেকে দরজা টরজা খুলে গিয়ে চেঁচামেচি করতে করতে নিচে গেছে যে দেখো কি করছে। এবার তার 3 ছেলে, মানে দিদিমার 3 ছেলে, 2 ছেলে আর কি পরে BSF এ জয়েন করে, আর যে ছোট ছেলে ছিল সে কিন্তু পুরোহিত। আর সে পুরোহিত মানে ভালো পুরোহিত, মানে এলাকার মোটামুটি যত পুজো বা বাড়িতে কোনো অনুষ্ঠান করতে হলে বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে হলে তার কাছে সে পরামর্শ নেয় যে পুরোহিত মশাই এরভাবে করলে কি ঠিক হবে। ভালো কথা। সবাই গেছে এবার ওপরে গিয়ে দেখছে দরজাটা খুলে ঢুকেছে, খুলে দেখছে আর বিছানার ওপর নেই দিদিমা। এবার ঘরটা কিরকম বলো তো, খুব বেশি বড় ঘর নয় কিন্তু, মানে দেখো একটা বৃদ্ধা মহিলা, একটা দুটো বৃদ্ধা মহিলাকে থাকার মতন যতটুকু ঘর আর কি দরকার, খুব বেশি বড় ঘর নয়। ধরে রাখো কত হবে, 10x12 ঘর। তার মধ্যে একটা চৌকি খাট টাইপের পাতা, আর সেরকম কিছু জিনিসপত্র নেই, ছোটোখাটো একটু হয়তো ঠাকুরের বাসন টাসন এদিক সেদিক। লুকোনোর মতন জায়গা মোট কথা নেই। এবার ঘরের কোথায় খুঁজবে যদি লুকোনোর জায়গায় না থাকে। লুকোনোর জায়গা বলতে একটাই ছিল, খাটের তলায়। মানে সেটা সন্দেহ প্রবণতার কারণেই সবাই দেখে যে কোথায় গেল, স্বাভাবিক। খাটের তলায় উকি মেরে দেখে চমকে গেছে, মানে তার ছেলেরাই দেখেছিল আর কি। দিদিমা এরমভাবে বসে আছে, একটা হাঁটু মুখের কাছে, কাপড়টা এতটা গোটানো রয়েছে, একটা হাঁটু মুখের কাছে, হাঁটুটাকে কামড়াচ্ছে। হাঁটুটাকে কামড়ে ওখান থেকে যে রক্তগুলো বেরোচ্ছে ওটাকে চুষছে রীতিমতো। আচ্ছা। এবং অদ্ভুত ব্যাপার, মুখে তো এই সব জায়গাগুলো তো রক্ত একদম লেগে ভর্তি রয়েছে, আর ওই যে চুল ছিঁড়েছে না, মাথার জায়গায় জায়গায় এরকম টাক দেখা যাচ্ছে। মানে তুমি দৃশ্যটা একবার ভেবে দেখো। তখন প্রায় হয়ে গেছে ধরো রাত্রি 12টা 12:30 কাছাকাছি বাজে, আর এই দৃশ্যটা পুরোটাই দেখছে হ্যারিকেনের আলোতে। হ্যারিকেনটা বাড়িয়ে এরকম দেখছে, আরো ভয়ানক কিরকম ভাবো। আর কি বলতো, চৌকি যে হেভি কিছু উঁচু টুচু সেরকমও নয়, মানে এরকম ঘাড় একদম নিচু করে বসে হাঁটুটাকে এরকমভাবে নিয়ে চামড়াগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। তারা তো দেখে ভয় পেয়ে গেছে প্রথমটায়। কিন্তু ব্যাপারটা কি, তাদের বাড়িতে এরকম জিনিসপত্র আগে কখনোই ঘটেনি। ছেলেটা কি মনে করেছে, তারা তো যখন চলে এসছে, মানে ঘর বন্ধ করে দিয়ে চলে এসছে, ওই ছেলেটা কি মনে করছে, হয়তো বয়স বেড়ে গেছে, মানসিক সমস্যা কিছু হচ্ছে। কিন্তু দরজা বন্ধ করে যে চলে এসছে না, তবু ওরা মানে শান্তি পাচ্ছে না যে বন্ধ করে একা থাকলে যদি আবার আরও ভুলভাল কিছু করে দেয়। তো বেরিয়ে আসার আগে কি করেছে, মানে ধরো সুচালো জিনিসপত্র ঘরে যা ছিল না, মানে যেগুলো চোখের সামনে ছিল মোটামুটি ওগুলোকে সরিয়ে নিয়েছে, যদি আবার কাটাকুটি কিছু করতে থাকে। কিন্তু জিনিসটা ঠিকঠাক ছিল না আর কি। এবার ওরমভাবে তো সকাল গেছে, এবার সকাল গেছে মানে কি, সারা রাত কেউ ঘুমায়নি, ওসব নিয়ে আলোচনা চলছে। আর গ্রামের ব্যাপারটা কি জানো তো, এইখানে যদি একটা তুড়ি বাজে না, 3টে বাড়ি জেনে যাবে, মানে গ্রামকে গ্রাম ব্যাপারটা জেনে যায়, মানে খুব জানাজানিটা খুব তাড়াতাড়ি হয়। তো এবার ওরম একটা ব্যাপার চলছে। এবার আশপাশের একটা দুটো বাড়ি যারা লাগোয়া বাড়ি, আর গ্রামের মানুষের মধ্যে না মানে সম্পর্ক খুব ভালো, শহুরে মানুষদের মতো কিন্তু তারা নয়। মানে তাদের বাড়িতে শুভ অনুষ্ঠানেও তারা আছে, যদি কোনো বিপদ আপদ হয় তাহলেও কিন্তু মোটামুটি রাত বিরেতে পাওয়া যায়। 2-1জন এসছে, কিন্তু কেউ যেতে সাহস পাচ্ছে না ঘরটাতে, যেহেতু ওইসব শুনেছে, যেতে সাহস পাচ্ছে না। মানে নিজেদের বাড়ির লোকেরাই সাহস পাচ্ছে না, ওরা বলছে সূর্য উঠুক, সকাল হোক, তারপর দেখবো, যদি আমাদের কাউকে অ্যাটাক ফ্যাটাক করে দেয় তখন কি হবে। ভালো কথা, সকালবেলা হয়েছে যখন গেছে, দেখছে সারা গা চিড়ে একাকার করেছে নিজের। এবার শুধু চিড়েছে যে শুধু যে নখ দিয়ে চিড়েছে এমনটা নয়, মানে দাঁতের দাগ, নখের দাগ, হাঁটু তো মানে দুটো হাঁটু ততক্ষণে এরকম আর কি, এগুলো খুবলে গেছে। মানে তুমি ধরো 40-45-এ বাইক নিয়ে যাচ্ছ, ফাট করে পড়ে গেলে তোমার ঘষা লেগে হাঁটুটা যেরকম হবে না, তার থেকেও বাত্তার অবস্থা আর কি হাঁটুর। তো ভেবেছে যে মানসিক কিছু একটা বিকার ব্যাপার স্যাপার চলেছে। তো নর্মাল যারা গ্রামের একজন ডাক্তার চেনা জানা, তাকে এরকম ডেকে এনেছে। সে তো দেখে বুঝতে পারছে না, বলছে কী হয়েছে,
কিন্তু তার একটা জিনিসে খটকা লেগেছে, এমনি আমাদের যখন কারোর শরীর অসুস্থ হয় তখন ম্যাক্স টু ম্যাক্স কী হয়, চোখ যদি দেখার হয় তাহলে চোখ লাল হবে, জন্ডিস জাতীয় কিছু হলে চোখ হলুদ হবে। হয়ে যাবে। ওনার চোখটা না কালো হয়ে গেছে, সাদা অংশটা। হ্যাঁ, মানে কালোটা মানে একদম মনির মতন কালো নয়, তবে দেখলে হট করে মনে হবে যেন পুরোটা পাথরের চোখ, এরকম একটা ফিলিং আসছে, ঠিক আছে। আর ওরকম চোখে যদি তোমার দিকে কেউ তাকায়, যার সারা গা চেরা, মাথায় চুল নেই, অর্ধেক চুলগুলো সব ছাড়া, সারা গায়ে হচ্ছে সাদা কাপড়ে রক্ত ফক্ত লেগে আছে, তোমার দিকে ওরকম তাকালো, তুমি বলো তো কিরকম লাগবে তোমার? তো ডাক্তার বলেছে আমি বুঝতে পারছি না কী রোগ হয়েছে, ঠিক আছে। মানসিক বিকার যদি হয় তাহলে এটা ধরার সাধ্য আমার নেই, কারণ আমি এই ফিল্ডের পড়াশুনো আমার নেই, ঠিক আছে, ভালো কথা। তো ডাক্তার যাওয়ার আগে একটা কথা বলে গেল। এবার দেখো, ডাক্তার যে ছিল সে যতই সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করুক, সেও না গ্রামেরই লোক। সায়েন্স তার জীবনে আসার আগে সে গ্রাম তার জীবনে এসছে, সে ছোটোবেলা থেকে দেখছে গ্রামের মধ্যে এসব ভৌতিক জাতীয় জিনিসপত্র ঘটতে থাকে। বলছে আমার মনে হচ্ছে কিছু একটা অলৌকিক রিলেটেড কিছু একটা বিষয়, তোমরা না কোনো একটা ওঝা বা গুণিন এরকম কাউকে দেখাও। তো এবার যে ছোটো ছেলে যে মানে পুজো টুজো করে, তার কাছে না ব্যাপারটা অনেকক্ষণ আগেই খটকা লেগেছিল। এবার ব্যাপারটা কি, যে উনি বাড়ির ছোটো ছেলে, তো বড় দাদাদের কিন্তু খুবই সমীহ করে চলে, বড় দাদাদের উপরে কথা বলে না। মানে এটা শহর আর গ্রাম ব্যাপারটাকে বুঝতে হবে, তার সাথে টাইমটা অনেক আগের টাইমের কথা বলছি। তখন আমি কোন ক্লাসে পড়ি, 5-6 হবে, তখন মোবাইল মানে এসবের চলই নেই, ঠিক আছে। তখন শহুরে মানুষেরা হয়তো, শহুরে বাচ্চারা ওই ছাইয়া মোবাইল হাতে পাচ্ছে সবে, ঠিক আছে, এরকম টাইম। তো ছোট ভাই যে ছিল আর কি, ছোট দাদু বলি আমরা, তো ছোট দাদু বুঝতে পেরেছিল ব্যাপারটা, কিন্তু বলার সাহস পায়নি। বলছে ঠিক আছে, আমি ইয়েকে ডাকবো, একটা গুণিন আমি পরিচিত আছে এলাকার মধ্যে, তাকে ডাকবো। তার আগে আমি মানে সে তো নিজেই পুজো টুজো করে, বলছে বাড়িতে আমি একটু শান্তি সস্তন টাইপের কিছু একটা পুজো টুজো করার চেষ্টা করেছে, কিন্তু কিছুই মানে ধুলো আর কি ব্যাপারটা। তো একজন গুণিনকে তারপরে আর কি ডাকলো, ডেকে গুণিন যখন বাড়িতে ঢুকছে না, বাড়িতে ঢুকে ওই উঠানে দাঁড়িয়েই ও থমকে দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা, বলছে তোমরা কি বল, কি মানে তো সত্যি করে বলো তো কি হয়েছে ব্যাপারটা। এবার গুণিনকে যখন ডাকতে গেছে অত তো খোলসা করে বলেনি, বলেছে এরকম ব্যাপার, আমার মা হঠাৎ করে এরকম প্রবলেমের মধ্যে ফেস করছে, প্রবলেম। বাড়িতে ঢুকে কিন্তু গুণিন নিজেই আর কি খুব টাইট হয়ে গেছে ব্যাপারটা নিয়ে, যে এবার কিছুটা ফিল করছে যে ভাই বহুত ভারী কিছু একটা অর্ডার মধ্যে ঢুকে গেছি আমি এসে। এবার বলছে সে কোথায়। এবার যখন ডাক্তার এসেছিল না, তখন আর কি তাকে বলেছিল একবার নিচের ঘরে আনতে, কিন্তু ডাক্তার দেখে সাহস পায়নি যে ওর ঘরে গিয়ে দেখে আসি। গুণিনকে যখন আর কি বলছে যে বলছে মা ওই ঘরে আছে, বলছে ও যেই ঘরে আছে সেই ঘরে আমি ঢুকবো না, ওকে তোমরা এই উঠানের এখানে নিয়ে আসো, খোলা হাওয়ায় নিয়ে আসো, আমি ওই ঘরের গুমোটের মধ্যে ঢুকবোই না, আমার এখানে দাঁড়িয়েই সাফোকেশন হচ্ছে এরকম একটা বিষয়। তো প্রথমে তো কিছুতেই আসবে না আর কি দিদা, তো এবার সবাই মিলে ধরে টোরে নিয়ে এসে। এবার অদ্ভুত একটা কথা, একটা 60-65 বছরের বয়স্ক মানুষ, তার গায়ে কতটা শক্তি থাকতে পারে বলো তো। সে বৃদ্ধা, সে হচ্ছে নিরামিষ ভোজী আর কি মানুষ, তাকে 3-4 জন ধরে নিয়ে আসছে বলিষ্ঠ পুরুষেরা, মানে তাও আনতে পারছে না, মানে দরজার পাল্লা ধরে রয়েছে, সে ছাড়াতে গেলে আর কি কালঘাম ছুটে যাচ্ছে, এরকম অবস্থা। যাই হোক করে নিয়ে এলো। এইবার গুণিন আর কি নানান রকম আর কি ক্রিয়া প্ল্যান করছে করার, গুণিনের দিকে তাকিয়ে হাসছে, চোখগুলো কালো। আবার তোমাকে সিচুয়েশনটা মনে করিয়ে দিই, চোখগুলো কালো, ঠিক বসেছে কিরকম ভাবে বলো তো, এরকম ভাবে বসে না, হাঁটু দুটো এরকম ভাঁজ করে আছে, মানে এতটা অবধি কাপড় তোলা, মানে হাঁটুর একটু নিচে অবধি কাপড়টা রয়েছে, কাপড়টা রক্তে ভেজা, মাথায় চুলগুলো খুবলানো, সারা গা চেরা, আর চোখগুলো ওরকম কালো কালো। গুণকে দেখে হাসছে, বলছি তুই কী করবি আমার, তোর ক্ষমতা আছে কিছু করার? আর ভয়েস কিন্তু এরকম টাইপের নয়, মানে না ছেলেদের ভয়েস না মেয়েদের ভয়েস, তুই আমার কি করবি, খুব রস হয়েছে তোর, এরকম টাইপের কথা। গুণিন মোটামুটি বুঝতে পেরে গেছে যে না, এখানে আমার সত্যি কিছু করার নেই, ঠিক আছে। বাট করতে গিয়েছিল চড় খেয়েছে গুণিনটা, সামনাসামনি গেছিল, ঠিক আছে, মানে চড় খেয়েছে ইন দ্য সেন্স কী বলো তো, হাত পা ছুটছে আর কি, মানে ওরকম বয়স্ক একটা মহিলার এরকম একটা পড়েছে, গুণের এখানে চিড়ে ফিরে গেছে এরকম অবস্থা। বলছে দেখো আমি এখানে কিচ্ছু করতে পারবো না, আমাকে তোমরা ছেড়ে দাও, তবে তোমাদের আমি একটা জায়গা সন্ধান দিতে পারি, ঠিক আছে। সে আমার থেকেও আর কি
একটু উঁচু লেভেলের লোক, ভালো কথা, দাও সন্ধান দাও। কিন্তু সে থাকে হচ্ছে পাশের গ্রামে, ঠিক আছে। এবার এই সবগুলো মোটামুটি করতে করতে না একটু সন্ধে, বিকেল সন্ধে এরকম হয়ে গেছে ব্যাপারটা। আর গ্রামের সন্ধেটা না মানে ঝপ করে নামে, এই দেখবে আলো আছে আলো আছে, ফট করে কখন সন্ধে নেমে যায় তুমি বুঝতে পারবে না চোখের সামনে। তো বললো ঠিক আছে তোমরা একটা কাজ করো, আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবো, গুনিনের কাছে নিয়ে যাচ্ছি, তোমরা সেরকম হলে চলো আমার সাথে। তো সাইকেল নিয়ে ওই ছোটো ছেলেই আর কি, যে পুজো আচ্ছা করে, সেই আর কি ওই গুনিনকে সাথে নিয়ে গেছে। সেখানে গিয়ে এবার যে গুনিন ছিল সে বলল যে বাড়িতে নেই আর কি, ঠিক আছে, একটু ওয়েট করতে হবে, এরকম একটা বিষয়। তারা ওখানে বসে ওয়েট করেছে, আবার সে গ্রাম থেকে আসবে, আবার কখন আসবে না আসবে। তো গুনিন আশেপাশে কোথাও একটা ছিল, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করার পর গুনিন এসছে, গুনিনকে সাথে করেই নিয়ে ঢুকেছে। এবার সেই গুনিনেরও সেই কি অবস্থা, বাড়িতে ঢুকে বলছে না এ তো স্বাভাবিক প্রেত পিশাচ নয় যেগুলো আমরা এ করে ছাড়িয়ে থাকি। এবার সে মানে কি বলতো ফেস করতেই ভয় পাচ্ছে, তার আগে হচ্ছে এই গুনিনের মুখে না শুনেছে মোটামুটি, ঠিক আছে, জিনিসপত্র। তো বলছে দেখো আমি যাব না সামনে, আমার আরেকজন একটা মন্দির আছে, ঠিক আছে, সে 2 গ্রাম পরে একটা মন্দির আছে, সেখানে তোমরা যাও, সেখানে একজন ভালো সাধক আছে, সে কিন্তু তান্ত্রিক, ঠিক আছে। সেই দিন তো আর যাওয়া হলো না, পরের দিন আর কি গেছে ওই 4 জন, মানে ছোট ছেলেও গেছে, যে গুনিনটাকে প্রথম দিন এনেছিল সেও গেছে, আর ওই লোক নতুন যে গুনিনটা এলো সেও গেছে, সবাই মিলে মানে 3 জন মিলে একসাথে গেছে, ঠিক আছে। মানে একটু দলটা যাতে ভারী হয়, দেখে একটু সিরিয়াসলি নেয়, কারণ সে যখন বড় একটা মানে মন্দিরের তান্ত্রিক না, সে ছোটোখাটো ব্যাপার সবসময় যে মানে ছোটোখাটো ব্যাপারে যে দূরে যাবে কোনো গ্রামে সেটা নয়, মন্দিরে নিয়ে আসো দেখবো। এবার অত বয়স্ক মহিলা ওই ঘর থেকে বের করে যাচ্ছে না, অত দূরে মন্দিরে নিয়ে যাওয়া যায়? তো গেছে, সেখানে গিয়ে এবার আর কি এরা অনেক কাকুতি মিনতি করেছে যে প্লিজ চলুন, এরকম এরকম বিষয়বস্তু। তো প্রথমে উনি ভাবছিলেন একাই আসবে, তারপরে বললো যে না দাঁড়াও, আমার সাথে আরেকজন আছে, আমার সহকারীকে নিয়ে যাই আমি, নয়তো একটু চাপ হবে আমার। এ করে মোটামুটি সেদিনকে এসে, এবার তারা সকাল সকাল গেছিলো সেদিনকে, যখন পরের দিন যখন গেছে, তো ওই 2 জন মিলে এসছে। এবার আগের যে 2 জন গুণিন ছিল তারা কিন্তু বাড়ির ভেতরে আর ঢুকছে না, বলছে তোমরা যাও, আমরা যাবো না, আমরা ঢুকবো না, আর বাবা পাগল আছো, তোমরা যাও। সেই গুণিন বাড়িতে ঢুকেছে, তারা বুঝতে পারছে যে এখানে মানে ওরা একেবারে কিরম জানো তো, মানে তুমি ঢুকেছ তোমার শরীর ভারী হয়ে গেছে এরকম ফিলিং আসছে। এমনি কিন্তু বাকি যে মানুষগুলো আছে তাদের দেখে তোমার অ্যাবনর্মাল কিছুই লাগছে না। এবার যে ভিকটিম সেও সামনে বসে নেই, সে ঘরে, কিন্তু ঢুকে সারা শরীর ভারী হয়ে যাচ্ছে, যেহেতু অর্ডারটা মানে প্রচণ্ড নেগেটিভ অর্ডার আর কি। তো তারা এরকম আর কি উঠোনে বসিয়েছিল, প্রথমে বলছে উঠোনে আনবো, বলছে উঠোনে খানিকক্ষণের জন্য এনেছে তাকে, উঠোনে বলছে যে না এখানে রাখার দরকার নেই, এই ছুটে ফুটে এদিক ওদিক পালাতে পারে, কিন্তু তখন আমরা কোথা থেকে ধরে আনবো। কি ওই নিচের একটা ঘর ছিল, নিচের ঘরটাতে ঢুকিয়েছে। মানে ওদের বাড়িটা একটু বলে দিই, ধরো যেই ঘরটাতে মানে মেনলি সবাই একটা বাড়িতে থাকে, দোতলা বাড়ি, কিন্তু তার পাশে না এরকম একটা ছোট জায়গা আছে যেখানে মেজলা ফ্যাজলাগুলো রাখে, কারণ বাড়িতে গরু আছে, 3-4টে গরু আছে। আর ওই মেজলার যেরকম রাখে তার ওই পাশটা করে হচ্ছে গোয়াল ঘর, আর গোয়াল ঘরটা কিন্তু বেশ বড় গোয়াল ঘর, ঠিক আছে, কারণ গোয়াল ঘরের এক পাশে খড়টরগুলোকে চাপা দিয়ে রাখা হয়, ওই ওখান থেকে খড় এনে আর কি কেটে কুটে গরুদের খাওয়ানো হয়। আচ্ছা, এর মাঝখানে একটা ঘটনা হয়েছে বলি, এই 2 গুণিন আসার আগে, সেই দিনকে বিকেলের একটা কথা বলছি। এই যে গরুকে যে খাবার দাবারগুলো না, এগুলো তো বাড়ির টুকটাক বউরাই দিত, ঠিক আছে, কিন্তু গরুগুলোকে না ছোটোবেলা থেকে লালন পালন করা কিন্তু এই দিদিমার হাতেই আর কি, ঠিক আছে, কারণ বাছুর টাছুরগুলো হয় সবাই একদম। আর উনি কী বলতো, বললাম না যে উনি বৈষ্ণব, সো গরুর প্রতি কিন্তু একটা অন্যরকম প্রেম কাজ করে, ভালোবাসা। গোয়াল ঘরের দিকে গেছে দুপুরের দিকে, তখন বাড়ির লোকজন আর কি সবাই খেয়ে দিয়ে উঠেছে এরকম একটা ব্যাপার, ঠিক আছে, মানে খেয়ে দিয়ে উঠে সঙ্গে সঙ্গে তো ওঠে না, বসে একটু কথা বলছে, আর বাড়িতে এরকম একটা সিরিয়াস বিষয় হয়েছে, মানে খেতে খেতেই ওটা নিয়ে একটু গড়িমসি চলছে, আলোচনা চলছে। তো হঠাৎ করে শুনছে গোয়াল ঘরের দিক থেকে না গরুগুলো মানে তারও সরে চেঁচাচ্ছে। গরুগুলো চেঁচাচ্ছে কেন, ভেবেছে কোনো কুকুর ফুকুর ঢুকে কামড় টামড় দিচ্ছে বোধহয় গরুদের। গেছে ঘর থেকে বেরিয়ে, দেখছে গোয়াল ঘরের সামনে দিদিমা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। দিদিমা তো এর আগেও গরুগুলোকে ধরে করতো, মানে লালন পালন করছে, স্নান করিয়ে দেওয়া, খেতে দেওয়া সব করতো। সেই দিনকে মানে গরুগুলো 3-4টে গরু এমন চেঁচাচ্ছে, মানে সেই দুপুরবেলা মানে বাড়িতে ডাকাত পড়ার মতন অবস্থা হয়েছে, হাম্বা হাম্বা করছে। এবার এরা না বুঝতে পেরেছে,
ব্যাপারটা কি জানো তো, গরু, কুকুর, বেড়াল এরা না দেখতে পারে, অশরীরীদের দেখতে পারে বা কোনো নেগেটিভ এনার্জি খুব ভালো বুঝতে পারে, মানুষ তো বুঝতে পারে না। মানে গরুগুলোর কাছে ধরো 1 পা এগোচ্ছে, গরুগুলো 3 পা পিছোচ্ছে আর কি, মানে তারা দেয়াল ঘেঁষা হয়ে গেছে আর কি, আর পেছনে যেতে পারছে না, মানে এর ওর গায়ে ধাক্কাধাক্কি করছে, এরকম ব্যাপার। এবার দিদিমা যেই গোয়াল ঘরে ঢুকতে যাচ্ছে, মানে ওরা সেই দাপাদাপি করার মতন অবস্থা, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো ওখান থেকে বুঝতে পেরেছে বাড়ির লোকেরা, ওকে ধরে নিয়ে এসছে। এবার সেই দিনকেই হচ্ছে বিকেল সন্ধ্যে নাগাদ হচ্ছে ঢুকেছে, ওই যে গুণিন যে আরেকজন ছিল, সে বাড়ির ছোট ছেলে কিন্তু এইসবের জানে না কিছু এখনো, কারণ সে তো ওইখানে ওকে নিয়ে ঢুকবে আর কি। এবার ওই দুজন তান্ত্রিক যারা আগের ছিল তারা তো ঢুকবে না আর কি, তো ছোট দাদুর সাথে হচ্ছে ঢুকেছে এই নতুন দুজন আর কি। তো ঢুকে তারা এরকম শুনলো যে এরকম এরকম গরু ফুরুর ব্যাপার স্যাপার শুনলো বলছে কোথায় আছে। এবার বাড়ির লোকজন বলছে আগে যারা দুজন এসেছিল তারা ওকে, মানে তারা দিদিমাকে উঠানে ডেকেছিল, আমরা কি উঠানে ডাকবো? বলছে না, উঠানে ডেকো না, দৌড়ে এদিক ওদিক চলে যাবে, কিন্তু আর এক সমস্যা বাঁধবে, কার গিয়ে কী করে দেবে, তারপর ঘরেই নিয়ে চলো। ভালো কথা, ঘরে নিয়ে গেছে। এবার যে ঘরটাতে রয়েছে সে ঘরটাতেও না একটা চৌকি টাইপের পাতা, খাট নয় কিন্তু চৌকি, মানে তক্তা দিয়ে করা চৌকি, ওখানে বসে রয়েছে। আর গায়ের পোশাক কিন্তু তখনও ওই, মানে 1-2 দিন ধরে চলছে ওই একই পোশাক, খুলতে দিচ্ছে না, কাউকে সামনেই যেতে দিচ্ছে না। ব্যাপারটা কি, রক্তের গন্ধটাকে ভালোবাসে, ঠিক আছে, ওটাকে ছাড়বে না। নতুন পোশাক মানেই কি বলতো, মানে সাবান জলে ধোয়ানো পোশাক, শুদ্ধ পোশাক, শুদ্ধতা থেকে দূরে। এবার ঘরটায় ঢুকেছে, বলছে তোমরা মেয়েরা যারা এখানে আছো তোরা সরে যাও, ঠিক আছে, আর প্রত্যেকে যারা মেয়েরা আছে তারা খুব চুল খুলে রাখবে না, চুল সব বেঁধে দাও, ঠিক আছে। তো এরকম ধরো বসে আছে ডিস্টেন্স। আর ওই যে ঘরটাতে রয়েছে না, ওই ঘরটা কিন্তু তুলনামূলক বড় ঘর, কারণ ওই ঘরটা না আগে মালের ঘর টাইপ কিছু একটা ছিল, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে সব সরে গেছে এদিক ওদিক করে। তো ওই ঘরের চৌকাট থেকে ঢুকে খানিকটা ঘরে ওরা একটা বানিয়েছে আর কি, ওখানে ক্রিয়া কিছু একটা, না যজ্ঞ ঠিক না, হ্যাঁ মানে এরকম একটা যন্ত্র এঁকেছে, শ্রীযন্ত্র টাইপ কিছু একটা এঁকেছে, বালি টালি দিয়ে আবির টাবির দিয়ে কিছু একটা করে সিঁদুর টিঁদুর দিয়ে এবার আর কি করছে, ক্রিয়া টিয়া করছে। আর ওইদিকে ও কিন্তু মানে প্রথম দিকে না খানিকটা একটুখানি দিদিমার ভাবটা কি, মানে ওরা করছে হ্যাঁ কর দেখি তুই কতদূর কি করতে পারিস, মানে তোদের দেখে বুঝতে পেরেছি তোদের অত ক্ষমতা নেই, আমি যে ভেতরে বসে আছি না, যে ঢুকে তোরা আমার কিচ্ছু করতে পারবি না, এরকম একটা ব্যাপার। তারপরে একটা টাইম পর দিদিমা হাসছে, খানিকক্ষণ মোটামুটি আধ ঘন্টা কাটার পর এই যে দিদিমা যখনই হাসছে না, তান্ত্রিকগুলো অটোমেটিক বুঝতে পারছে যে ভাই আমাদের ক্রিয়া কাজ করছে না, একেবারেই কাজ করছে না, ঠিক আছে। তবু তো তারা চালিয়ে যাচ্ছে, আরও মন্ত্রপাঠ চলছে। এরকম করতে করতে একটা সময় আসে, ওরা না ওই যে ক্রিয়াটা করছে ওইখান থেকে এরকম একটা টিপ আর কি দিদিমার কপালে আর কি দিতে হবে, দিয়ে বাকি ক্রিয়াটা এগোবে ওরা। টিপটা আর কি যে দিতে গেছে, যে সাধক বা তান্ত্রিকটা, এক চর, মানে চর মেরেছে, সে 3-4 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে, আর পড়েছে কি সে অজ্ঞান, চরটা খেয়ে অজ্ঞান। আর বাকি যে মানে ওর সহকারী যে বসেছিল সে কিন্তু ক্রিয়া থামিয়ে মোটামুটি ভাবছে যে আমি কি এগোবো, মানে এবার যদি তেড়ে এসে আমাকে কামড়ে দেয়, গলা ফলা কামড়ে ধরে, আমি তো শেষ। আর ওই তান্ত্রিকটা কিন্তু পড়ে আছে, মানে চরটা অজ্ঞান হয়ে গেছে, মানে সেন্সলেস হয়ে গেছে, এমন একটা খেয়েছে। তো ওকে তো সঙ্গে সঙ্গে আর কি চেঁচামেচি করছে, এই এদিকে আসুন, আপনারা সবাই আসুন, তুলে নিয়ে বাইরে এসছে, জল ফল দিয়েছে, বেশ খানিকক্ষণ পর আর কি জ্ঞান হয়েছে। বলছে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, এখানে নতুন যাকে নিয়ে আসলো দুজন যারা এসছে তার পক্ষেও সম্ভব, বলছে পাচ্ছি না, এই কঠিন কিছু ধরেছে আমাদের, মানে আমরা পুজো আচ্ছা করে যতটুকু শক্তিশাক্তা পেয়েছি সেটা দিয়ে আমরা সামাল দিতে পারবো না, এই মেরে ফেলবে আমাদের। তো এবার একটা অদ্ভুত কি ব্যাপার কি জানো তো, এখনকার যেমন ধরো কোনো সাধকের কাছে গেলে তার একটা চার্জ করে, টাকা নেয়, প্রণামী নেয়, এদের কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই যে আমাকে এত দিতে হবে, তোমরা খুশি হয়ে একটু চাল আলু দিলেও খুশি, তার একটা কয়েন দিয়ে দিলে 1 টাকার। এইবার বাড়ির লোকের তো মানে টেনশন হয়ে গেছে, বলছে এরা ওকে সাজেস্ট করলো, ওদের ওই মন্দির থেকে আমরা তুলে নিয়ে এলাম, মানে ডেকে নিয়ে এলাম, এরাও কিছু করতে পারছে না। আর মেন যে আর কি দুজনের মধ্যে মেন প্রিস্ট যে ছিল সেই চটটা খেয়েছে, কারণ সেই তিলকটা দিতে গেছিল, তার সহকারী আর তখন কি করবে সে। বলছে দেখুন আমাদের হাতে কিছু নেই, যতটুকু করার করেছি, আমাদের ক্ষমা করুন, আমরা আসছি।
প্রাণ হারানো যাবে না আর কি, অত বিদ্যে আমাদের জানা নেই, চলে গেছে, ভালো কথা। এরকম করে না মোটামুটি 2 দিন চলছে। এবার এই 2 দিনের মাঝখানে কি হয়েছে বলি। দিদিমা হাতের এইখান থেকে এতটুকু অংশ না কামড়ে খুবলে কিন্তু খেয়েছে। আর শুধু রক্ত খাচ্ছে তা না, মাংস খাচ্ছে। রাত্রেবেলা যেদিনকে গুনিনটা চর খেলো, সেদিনকে রাত্রেবেলা ওই বাড়ির লোকেরাই আর কি, স্ত্রীরা মানে বাড়ির স্ত্রীরা কেউ কাছেই যাচ্ছে না, সবাইকে বলছে যেতে বারণ, একদম তোমরা চুলে গিট ফিট সবসময় চুল বেঁধে রাখবে। তো বাড়ির ছেলেরাই আর কি দিতে গেছে সিদ্ধ টিদ্ধ খাবার দাবার, যেহেতু উনি সবসময় নিরামিষই খান, মুখের কাছে খাবার ধরেছে, থালা ছুঁড়ে আর কি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মাংস খাবো, কাঁচা মাংস, পারবি দিতে, চোখের সামনে থেকে নয়তো সরে যা। তুমি ভাবো রাত্রেবেলা যদি এরকম কাউকে বলে, কোনো একটা অন্ধকার ঘর, একটা টিম করে একটা হ্যারিকেনের আলো জ্বলছে, বললাম 2টো হ্যারিকেন জ্বলছে, আর চোখের কিন্তু কালার ওরকমই রয়েছে, তার মাঝখানে কিন্তু চুল তো যা ছিল, শরীর আরও বেশি খুবলে খেয়েছে, হাতের এই সব অংশগুলো মানে একই। দেখো 62-65 বছর মানে না, চামড়া অলরেডি শুকিয়ে আসে অনেকটা, একটু হাড় গিলগিলে হয়ে যাবে, তার মধ্যে থেকে যদি খুবলে সারা শরীর খায়, এই পায়ে এইগুলো কিন্তু পুরো এবার সারা বডি আর কি বলতে পারে, মানে সাদা শাড়ি আর কি ওরকম অবস্থা হয়ে রয়েছে। রক্ত এনেছিস, চলে যা চোখের সামনে থেকে, এরকম আর কি কণ্ঠ। এবার ওটা না হাল ছেড়ে দিয়েছে বাড়ির লোকেরা, বলছে একটা কাজ করো, দরজায় শিকল ফিকল দিয়ে রাখো, কি আর করবো আমরা, এমনি বয়স হয়েছিল, কোনো না কোনোভাবে মারা যাবে, আর কি করা যাবে। এবার এই দিকে কিন্তু বাড়ির ছোট ছেলে তাও চেষ্টা করছে আর কি, গঙ্গা জল ছিটাটিটা দিয়ে ধুনো ফুনো এটা সেটা, যে বাড়িটাকে শুদ্ধ রাখার, বাট প্রত্যেক দিনই আর কি। এবার 2 দিন কাটার পরে না মানে ওরা আর কেউ সাহস পাচ্ছে না যে দরজা খুলে ভেতরে যাবে, যখন দেখছে জানলা খুলে দেখছে যে আছে, তখনও বেঁচে নাকি না গেছে, যখনই দেখছে তখন এইসব অংশগুলো আস্তে আস্তে দেখছে হাড় ফাড় বেরিয়ে যাচ্ছে, আর মানে মাছি ফাছি বসছে গায়ের মধ্যে, এরকম অবস্থা। তো এই যে ছোটো দাদু যে, সেও ইছামতির নদীর ধারের দিকে যেত। এবং হ্যাঁ, তোমাকে ছোট্ট একটা কথা বলে দিই, ইছামতি নদীর ধারে ওইখানটাতে একটা শ্মশান আছে, এখনও আছে শ্মশানটা। আর ওই শ্মশান কিন্তু মানে কাঠের চুল্লি, ওখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই, মানে ধরো একটা বড় স্থান একটা দিয়েছে সেখানে, এবার যে যখন আসছে 2-3টে মরা একের নিজের মতন করে পুড়িয়ে নিয়ে চলে যায়, এরকম একটা বিষয় আছে। তো ওখানে গেছিলো নদীর ধারের দিকে, দিয়ে দেখছে যে শ্মশানে না একজন তান্ত্রিক টাইপের কেউ একটা বসে আছে, সাধক, অনেকেই আসে ওখানে, জানো তো, নদিয়ার ওই দিক থেকে তো অনেকেই আসে ওই জায়গাটাতে। আর সব থেকে বড় কথা কি, তান্ত্রিকরা না সবসময় কি বলতো, শ্মশান তো খোঁজে বটেই, নির্জন স্থান খোঁজে, কিন্তু শহুরে জায়গায় যেখানে ইলেকট্রিক চুল্লি হয়ে যায় না, এই ব্যাপারটাই পুরো নষ্ট হয়ে যায়। আর ওখানে ওইসব শ্মশানে কিন্তু কোনো ইলেকট্রিকের বাতিটাতি কিচ্ছু নেই, ওই যা জলে প্রদীপ বা ওই শ্মশানে একটা শ্মশানকালীর মন্দির আছে, ছোট ভাঙাচোরা টাইপের, একটা গাছের তলা করে। তো দেখছে যে একজন বসে আছে মাথায় জটা টটা নিয়ে। এবার ওরকম মানুষকে না দেখলে ভয়ও লাগে, যে হট করে সামনে যাব, কি বলবো না বলবো, কি বলে দেবে। প্রথমে ভাবছিল যে থাক, যাবো না। তারপরে ছোট দাদু ভাবলো, আমার বাড়িতেই যেটা চলছে তার তুলনায় তো খারাপ হতে পারে না রে বাবারে, আমরা মোটামুটি যা ফেস করছি এই কদিন ধরে। তো গেছে, সামনাসামনি গেছে। এবার সাধুক বসেছিল এমনি চোখ টোক বুঝে, এরকম নর্মালি বসেছিল। তো ছোট দাদু সামনে যেতে সে বুঝতে পেরেছে, পায়ের শব্দে আর কি তাকিয়েছে। ছোট দাদু এক্সপেক্ট করেনি যে মানুষটা অত ভদ্রলোকের মতন ওর সাথে কথা বলবে। বলছে কি চাস? বলছে খুব কষ্টে আছে। বলছে হ্যাঁ, তোর তো বোঝাই যাচ্ছে। বলছে পেছন তো নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, এরকম একটা বিষয়। বলছে কী পেছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? বলছে তোর বাড়িতে ঢুকেছে তাই না, মানে কোড ওয়ার্ড টাইপের কথা হচ্ছে, পুরোপুরি পরিষ্কার করে কিছু বলছে না। ছোটো দাদু তারপরে মোটামুটি খোলসা করে বললো যে এই বিষয়। তো বলছে ঠিক আছে, আমি যাব, তোর বাড়িতে যাব, গিয়ে আমি করে দিয়ে আসবো। এবার বাকি তান্ত্রিকদের সাথে এনার একটা তফাৎ বলি কি, বাকিরা না মানে কিরম বলো তো, মানে প্রথম যারা এসেছিলো তারা হয়তো অতটা ওপরে উঠতে পারেনি সাধনার দিকে, আর পরে যারা এসেছিলো না তারা হচ্ছে কি বলতো, পূজারি হিসেবে খুবই ভালো, পূজারি হিসেবে বা ছোটোখাটো ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে পারে। আর এরা প্রত্যেকেই কি বলতো, মানে কি বলবো, মানে সাধন পন্থার মানুষ বা পজিটিভ দিকে ব্যাপারটাকে করে। আর এই শ্মশানে যাকে পেয়েছে এ হচ্ছে পিশাচ রিলেটেড কাজকর্ম করে, পিশাচ সিদ্ধ টাইপের এরকম একটা লোক। মানে লোকটাকে তুমি দেখলে
এইরকম ধরো টিং টিংয়ে রোগা টাইপের একটা লোক, ঠিক আছে, মাথাটা বড় শরীরের তুলনায়, জটা ফটা ঝুলছে, কিন্তু গলার স্বর খুব গম্ভীর আর কি। তো গেছে আর কি, বলছে তুই এখন যা, আমি তোর বাড়িতে চলে যাবো। ঠিক, এবার ছোট দাদু বলছে তুমি আমার বাড়ি চেনো নাকি? বলছে তোর গায়ের গন্ধ শুকে শুকে চলে যাবো, এরকম কথা বলছে। ছোট দাদু পালাই ভাই, ঠিক আছে আসবে, বলেছে যখন আসবে, নিজে থেকেই বলছে যখন, এত কথা বলে দিচ্ছে যখন, ঠিক পৌঁছেই যাবে। হ্যাঁ, ছোট দাদু গেল, তার খানিকক্ষণ পরে গেছে। কেউ পথ দেখিয়ে নিয়ে আসেনি, কিচ্ছু না। ঢুকেই বাড়িতে ঢুকলো। এবার ব্যাপারটা কী বলো তো, বাড়িতে না দালান টাইপের থাকে, ওই সিঁড়ির দালানগুলো, ওখানে সবাই বসে টসে যতক্ষণ আলো থাকে বা কিছু থাকে গল্প টল্প করে। আর এখন কি ব্যাপারটা, এই ব্যাপারটা হওয়ার পর কি ঘরে কেউ একা থাকতেও ঠিক সাহস পাচ্ছে না, যখনই থাকবো সবাই একত্রিত হয়ে থাকবে, এরকম একটা বিষয় চলছে। তো তান্ত্রিকটা আর কি ঢুকেছে যখন, তো সবাই আর কি উঠে দাঁড়িয়েছে, যে এবার ছোট দাদু বলে রেখেছিল বাড়িতে যে এরকম একজন আসবে বলেছে। সে বাড়িতে ঢুকে কী করলো জানো তো, একটুখানি মাটি এরকম নখ দিয়ে খুঁচিয়ে তুলে গন্ধ শুকছে এরকমভাবে। বলছে কোথায়, সে কোথায়? বলছে ওই তো এইরকম একটা ঘরে বসে রয়েছে। বলছে ও যেই ঘরে থাকে ওকে সেই ঘরে নিয়েছ। এতক্ষণ তান্ত্রিক যারা এসছিল তারা বলছে যে ওকে ওই ঘরে ঢুকবো না আমি, ওকে বাইরে আনো। আর এ বলছে এসে কি বলছে, ও যেই ঘরে বসছিল, মানে যেটা ওর ঘর অ্যাকচুয়ালি, ওকে সেইখানে নিয়েছ, ওখানে আসল জ্বরটা ওইখানেই পেকে রয়েছে, ঠিক আছে। তো নিয়ে গেছে, এবার চেহারা ফেহারা তো দেখলো, বলছে বুঝতেই পারছি। বলছে জানিস, বলছে কেউ কি বলেছে ওকে, কে ধরেছে ওকে? বলছে না, কেউই তো কিছু বলতে পারছে না। বলছে ওকে শক্ততে ধরেছে। কিসে শক্ত? সেটা কি? এবার এটাই প্রত্যেকেরই প্রশ্ন, যে শক্তটা কি? এরকম কোনো প্রেত পিশাচের নাম তো আমরা শুনিনি। বলছে আমাদের ভাষায় এটাকে শক্ত বলে। বলছে কিরকম শক্ত বুঝতে পারছিস তো? ছাড়ছে না, ছাড়বে না। আর তুই ভাবছিস কি, মানে ওদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছে, বলছে তোরা কি ভাবছিস যে ওর বডি থেকে ছেড়ে, ওর শরীর থেকে ছেড়ে গেলে ও তোদের মুক্তি দিয়ে দেবে? ও ওকে মারবে ওর বডিতে থেকে, তারপরে এক এক করে তোদের ফ্যামিলির প্রত্যেককে মারবে। আর প্রত্যেককে মারবে এরকমভাবেই, রক্ত মাংস খেয়ে ছিঁড়ে ছিঁড়ে মারবে। এর শরীরে, মানে দিদিমার শরীরের জোরটা কম, সেই জন্য সবসময় বেরিয়ে যেতে পারছে না। বলছে সবল কাউকে যদি ধরে কম বয়সী, এ ঘর থেকে ছিটকে ছাটকে বেরিয়ে যাবে। এ কুকুর বেড়াল মাংস, মানে মুরগি টুরগি ধরে খেতে শুরু করে দেবে। আর যখন এগুলোর হাতের কাছে পাবে না, তখন নিজেকে খাবে, গায়ের মাংস খাওয়া শুরু করে দেবে। এবার এইসব শুনে তো মোটামুটি আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে প্রত্যেকেরই, যে এইরকম শক্ত জিনিসটা কি, প্রেত পিশাচ ব্রহ্মদৈত্য এরকম জিনিসপত্র হয়। কিন্তু এ ডাইরেক্ট এসে বলছে শক্ততে ধরেছে। আচ্ছা, ভালো কথা। বলছে এবার হ্যাঁ, বাড়ির লোকজনেরা বলছে ঘরে নিয়ে যাবো কি করে? বলছে শরীরের কোন জায়গাটা ধরবো, যেখানে ধরবো সেখানে তো রক্ত মাখামাখি অবস্থা হয়ে রয়েছে। বলছে আমি যাচ্ছি, চ। এবার সে আর কি গিয়ে প্রত্যেককে বলে তোরা 3-4 জন এরকম আর কি ডিসাইড করলো যে তোরা 3-4 জন যাবি। প্রত্যেকে না দেহবন্ধন করলো আগে, ঠিক আছে। বলছে দেহবন্ধন না করে, বলছে তোদের আগে যারা তান্ত্রিক এসেছে কেউ দেহবন্ধন করেনি তোরা? বলছে না, এরকম তো কিছু করেনি। ঠিক আছে, কিছু বললো না। বলছে দেহবন্ধন টন্ধন করে দিল, বলে নিয়ে চ ওকে ঘরে। নিয়ে গেছে। তো মোটামুটি ধরো বিকেল হচ্ছে, ঠিক আছে, বিকেল সন্ধ্যের মাঝামাঝি সময়টা আর কি, ওরকম জিনিসপত্রগুলোর মানে তান্ত্রিক বলছে যে আমি এই টাইমটা থেকে ক্রিয়া করতে শুরু করব। তার আগে ঘরে ওরকম ঢুকিয়ে দিয়েছে। আর ঘরে ঢুকিয়ে দিদিমাকে না নর্মাল বসিয়ে রাখেনি। আচ্ছা। বলছে গরুর দড়ি নিয়ে। বলছে তোর বাড়িতে তো গোয়াল ঘর দেখলাম, গরুর দড়ি নিয়ে। বলছে গরুর দড়ি দিয়ে কী হয়? বলছে ওকে বাঁধবো তো। বলে গরুর দড়ি দিয়ে বাঁধবেন? এইটুকু একটা শরীরের মানুষকে, তো বয়স এইটুকু হয়ে গেছে শরীর। বলছে তোর কোনো ধারণা নেই ও কী করতে পারে। গরুর দড়ি নিয়ে বেশি করে, যা মোটামুটি দড়ি আছে নিয়ে আয়। এবার খাটটা মজবুত, নিচের মানে তলার ঘরে যেখানে ছিল সেটা চৌকি ছিল, আর এইটা হচ্ছে কি বলতো খাট, মানে পুরনো দিনের খাট, ভালো শাল বা সেগুন কিছু একটা খাট। ওই খাটের সাথে মানে হাত পা বেঁধেছে ভালো করে। অদ্ভুত কথা, যখন বাঁধছে তখন কিন্তু সে শান্ত, চুপচাপ বসে আছে, এরকম মাথা ঝুঁকিয়ে, চুলগুলো এরকম পড়ে রয়েছে, মানে সে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলে, কিন্তু সে কোনো আওয়াজ দিচ্ছে না। আর বাঁধছে কিন্তু এই তান্ত্রিকই বাঁধছে, ঠিক আছে। আর যে দড়িগুলো দিয়ে বাঁধছে সেগুলো এরকম মুখের কাছে নিয়ে কিছু একটা মন্ত্রতন্ত্র কিছু একটা দিল, দিয়ে বাঁধলো। এবার বেঁধে বললো তোরা সব ঘর থেকে বেরিয়ে যা, ঠিক আছে। তারপরে ঠিক চৌকাঠের সামনেটাতে একটা যজ্ঞকুণ্ড টাইপের বানানোর একটা হচ্ছে, বলছে তোরা একটু বালি নিয়ে একটু মানে খোয়া টোয়া ইট ফিট যেগুলো দিয়ে হয় একটা একটাই বানাবে। বললো এইগুলো করার আগে তোরা আমাকে 4টে গজাল দে। এবার গজালটা কি সেটা একটু বলে দিই, অনেকের এখনকার মানুষ হয়তো গজাল মানে বুঝবে না। গজাল হচ্ছে মানে এরকম বড় বড় সাইজের না পেরেক হয়,
কিন্তু নর্মাল পেরেকের মতন দেখতে হয় না ওগুলো, মানে মাথাটা এরকম একটু একটু বড় হয়, বড় টাইপের হয়। আর এরকম ওগুলো না ম্যাক্সিমাম তুমি যদি দেখো নৌকাতে লাগানো থাকে গজাল, ওরকম চারটে একটু বলছে, মোটাও হয়। অনেক মোটা, অনেক মানে ওগুলো অস্ত্রের মতো কাজ করে, হ্যাঁ। ঠিক আছে। তো ওরকম গজাল নিয়ে এসছে। এবার গজালের সাথে না গাঁটি হলুদ, বোঝো তো, গাঁটি হলুদ যেগুলো শুকনো হলুদ, ওই শুকনো হলুদ লাল সুতো টুতো দিয়ে বাঁধলো, বেঁধে ওইগুলোকে আগে পুজো করলো। পুজো করে যে ঘরটাতে দিদিমাকে রেখেছে, ঘরের বাইরের দিকের দেওয়ালটায়, চারটে দেওয়াল তো, একটা দুটো তিনটে এরকম গজাল পুঁতেছে চারটে দেওয়ালে একটা একটা করে। আর লাস্ট গজালটা যখন পুঁতছে তখন দিদিমা চেঁচাতে শুরু করেছে। এতক্ষণ কিন্তু কোনো আওয়াজ দেয়নি, আমাকে বাঁচছিস কেন, আর ভয়েস এরকম নয়, আমাকে বাঁচছিস কেন, ছেড়ে দে, সব কটার ঘাড় মোটকাবো, এরকমভাবে ব্যাপারটা চলছে। কিন্তু ওই গজাল ঠুক যখন দেওয়ালে পড়ে গেছে ও চেঁচামেচিই করবে, আর তার মধ্যে তো বেঁধে রেখেছে, তো কিছু করতে পারছে না। তো গজাল টজাল পুঁতে তার খানিকক্ষণ বাদে আর কি পুজো শুরু হবে। তার আগে এরকম বাড়ির লোকজন আর কি সাধককে জিজ্ঞেস করেছে যে আপনার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করব, ঠিক আছে। বলছে আমি তো তোদের হাতের কারুর রান্না খাবো না, আমি সপাকাহার খাই, আমি নিজের হাতে রান্না করি, আমাকে একটু উনুন দিয়ে দিস, ঠিক আছে, কারণ আমাকে মনে হচ্ছে এখানে 1-2 দিন থাকতে হবে তোদের এইখানে। ঠিক আছে, অসুবিধা নেই। তো ওনাকে একটা উনুন আর কি। এবার ওই বাড়ির ব্যাপারগুলো কিরম বলো তো, মানে পাশাপাশি না এরকম অনেক উনুন একসাথে 3-4টে করে বানানো থাকে, মাটির উনুন বড় বড়। এবার সেখান থেকে একটা বলেছে বলেছে যে আপনি এইটা ব্যবহার করবেন, এবং যখন এই উনুনটা যেটা দেখালো সেটার পাশ দিয়েও না এরকম জল টল ছিঁড়ে ছোট ছোট দিয়ে কিছু একটা করে নিল আর কি। ওটা পুরো ব্যাপারটাই যাই করছে বন্ধন করার মতো, বন্ধন। এবং ওটা কি মানে ওটা ওর নিজের, ওটার ভেতরে যেন আর কেউ কিছু না করে, এটা চিহ্ন ফিহ্ন দিয়ে দিল হলুদ টলুদ ছড়িয়ে। এইবার সূর্যটা যখন ঠিক ডুবছে ওর মানে ঠিক দরজার চৌকাঠের বাইরেটাতে বসেছে, আর ঠিক তার সোজাসুজি হচ্ছে দিদিমা ওরকম খাটের ওপর বাঁধা রয়েছে, এরকমভাবে বেঁধে রেখেছে হাত দুটোকে, ঠিক আছে। আর পা দুটো হচ্ছে এই তলা দিয়ে গিয়ে এরকম খাটের বাটামের সাথে বাঁধা। প্রথমে হচ্ছে খানিকক্ষণ, মোটামুটি 10-15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা চললো, মোটামুটি শান্ত চলছে ব্যাপারটা। ঠিক যখন আটটু ওই ধুনো টুনো ছিটিয়ে যখন দিল না, তখনই ফাট করে দেখলাম এরকম, মানে দেখা যাচ্ছে যে যজ্ঞের আগুনটা না এবার উঠতে শুরু করেছে। আর যার পুজোর ক্ষমতা যত বেশি, মন্ত্রের জোর যত বেশি, আগুন কিন্তু তত বেশি ওপরে ওঠে। আগুন যতটা উঠবে সেই অনুযায়ী কিন্তু যজ্ঞ কতটা পূর্ণতা পাচ্ছে এটা একটা ম্যাটার করে ব্যাপারটা। তো যজ্ঞের আগুন যখনই উঠতে শুরু করেছে, মানে সাধক বসে আছে, সাধকের মাথা ছাড়িয়ে উঠছে, আর ওইদিকে শুরু করেছে চেঁচামেচি করা, ঠিক আছে, মানে ছেড়ে দে আমাকে। আর হাত এরকম করছে, খাট কাঁপছে আর কি। আর বুঝতে পারছো একটা জিনিস বোঝো, এরকম সরু হাত যার শরীরের মাংসগুলো খেয়ে ফেলেছে প্রায়, এরকম দড়িটা না শরীরের মধ্যে এরকম বসে যাচ্ছে, আরও যত টান লাগছে আর ওখান থেকে রক্ত ঝরছে, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, ওরকম জিনিসপত্র চলে যাচ্ছে। আর চেঁচামেচি হইচই করেই যাচ্ছে। এটা প্রায় চলেছে, ওই যজ্ঞ প্রায় চলেছে, প্রায় ধরে রাখো না প্রায় অনেক রাত অবধি চলছে। তখন করতে করতে প্রায় ভোর হবে এরকম জায়গায় পৌঁছে গেছে, তখনও কিন্তু করে যাচ্ছে। বাড়ির লোকেরা মানে বুঝতে পারছে না যে আমার বাড়িতে কি হচ্ছে, সারা বাড়ি শান্ত, ওই একটা ঘরে রীতিমতো আর কি দাঙ্গাল চলছে, এরকম একটা অবস্থা। ছেড়ে দে। আর যখন যজ্ঞ করতে করতে কিন্তু চৌকাঠের বাইরে থেকে কিছু কিছু জিনিস ঘরের দিকেও ছুটছে, মানে ওই খাটের দিকে, আর তত আর কি হইচই লাফালাফি এগুলো করছে। তো মোটামুটি সূর্য ওঠার আগে, মানে ব্রহ্ম মুহূর্তের খানিকটা আগে আর কি যজ্ঞটা শেষ হলো। ওই যজ্ঞকুণ্ডে জল ঢাললো আর কি, ঠিক আছে, আজকের মতন সাঙ্গ। ততক্ষণে কিন্তু দিদিমা অজ্ঞান হওয়ার মতন হয়ে পড়ে গেছে, ঠিক আছে। এবার মোটামুটি যখন আসন ত্যাগ করছে, তখন বাড়ির লোকেরা বলছে যে কতদূর কি হলো না হলো, বলছে আটটুখানি বাকি আছে, আটটুখানি, কালকের দিনটা আমার একটু সময় লাগবে, ঠিক আছে, ওকে আজকে শাস্তি দিয়েছি, কালকে ওকে ছাড়ানোর প্ল্যানে আছি আমি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। দিদিমা কিন্তু এরকম অজ্ঞান হয়ে পড়েই রয়েছে সারাদিন, মানে ওই যে যখন যজ্ঞ শেষ হলো ওই যে পড়লো, ব্যাস ও কিন্তু ওখানেই পড়ে রয়েছে, হাত পা বাঁধা ওরকমভাবে। এবার তখন বাড়ির লোকে জিজ্ঞেস করছে যে মায়ের কি হলো, বলছে তুই ওকে করিস না, ও থাক, ও যদি ঘুম থেকে ওঠেও নিজে আবার গার মাংস ছিঁড়ে খাবে, তার থেকে পড়ে আছে, থাক, ওর মরবে না, অসুবিধা নেই, ওকে আবার সব বাঁধা আছে। ঠিক আবার পরের দিন যখন আর কি যজ্ঞতে বসবে, ওই সন্ধ্যের একটু আগে করে আবার বললো 4টে গজাল নিয়ে আয়, আবার 4টে গজাল নিয়ে এসছে। ওগুলোকে গাঁটি হলুদ দিয়ে আবার সেই লাল সুতো দিয়ে বেঁধে
তিনটে দেওয়ালে দিল। 4 নম্বর দেওয়ালে যখন পুঁততেছে তখন অজ্ঞান হওয়ার থেকে জ্ঞান ফিরেছে, জেগে উঠেছে, আবার ঝড়মড় করে উঠেছে। এতক্ষণ কিন্তু কোনো আওয়াজই ছিল না। 3টে দেওয়ালে যখন পুঁতেছে, সারাদিনে কোনো জ্ঞান নেই, কিছু নেই, 4 নম্বর দেওয়ালে যখন পুঁতছে আবার জেগে উঠেছে। তুই কি আমাকে ছাড়বি না ভেবেছিস? মেরে ফেলবো, সব খুঁচিয়ে দেবো, এরকম টাইপের কথাবার্তা বলছে। আর গুণীর এদিকে কোনো কথা নেই, চুপচাপ রয়েছে, ঠিক আছে? কারণ উনি না যখন ওটা পুঁতছে তখন ওরা কি একটা মন্ত্র বিড়বিড় করছে আর কি, করে করে পুঁতছে। প্রতিরত হলো। তারপর সূর্য ততক্ষণে মোটামুটি ডুবে গেছে, আবার শুরু হলো ইয়ে করা। চলছে চলছে চলছে, ওইদিকে হইচই চলছে। তবে কালকের তুলনায় না আজকে হইচইটা একটু কম, আজকে গোঙানি বেশি। কষ্ট হচ্ছে, আর কত কষ্ট দিবি, হ্যাঁ, এরকম একটা বিষয়বস্তু চলছে। কিন্তু এইদিকে তো ক্রিয়া হচ্ছেই হচ্ছে হচ্ছে হচ্ছে। একটা সময় পরে তখন কটা হবে, মানে ধরো ভোরও হয়নি কিন্তু রাত ভালোই। যজ্ঞর ওখান থেকে এরকম ছাই আর কি তুলে এরকম একটা বাটি করে, একটা মাটির এরকম বাটি করে নিয়ে, বাটি বলতে সরা যেগুলো হয়, ওই ছাই নিয়ে ঘরে ঢুকেছে। ছাই গিয়ে এরকম মাথার ওপর চেপেছে, এরকম চেপে ধরেছে মাথার ওপর এক মুঠো ছাই দিয়ে, আর করে উঠেছে আর কি দিদিমা। ছেড়ে দে, কষ্ট হচ্ছে, জ্বালা মানে জ্বলে যাচ্ছে এরকম বলছে। ছাড়বি? এইবার গুণিন কথা বলতে শুরু করেছে, এতক্ষণ বেশি ভাটায়নি গুণিন। ছাড়বি কিনা বল। ছাড়বো না। ছাড়বি কিনা বল। ওইদিকে চাচাচ্ছি ছাড়বো না, বলছে অনেক কষ্টে একটা দেহ পেয়েছি, অনেক ঘুরছি, খুব কষ্ট হচ্ছে আমার, খেতে পাই না, খিদে পায়, অত শত জানি না, ছাড়বি কিনা বল। না, ছাড়বো না। ছাড়বি কিনা বল, ছাড়বো না, এরকম ব্যাপারটা কিন্তু চলছে, এরকম ব্যাপারটা চলছেই। মানে ও যখনই বলছে ছাড়বো না, আরও পাওয়ারফুল করে ধরছে। আর ওই যে ছাইটা না, এবার মানে পরে বোঝা গেল যে এই ছাইটা হচ্ছে 2 দিন ধরে প্রস্তুতি চললো আর কি, ঠিক আছে, করে একটা সময় আর কি জায়গাতে এসেছে যে আমাকে আর কষ্ট দিস না, আমি পারছি না। গুণ বলছে তাহলে ছাড়বি কিনা বল। ছেড়ে দেব, কিন্তু আমার কিছু চাই। কি চাই? বলছে এই যে দেহটা আমি আর কি ধরে রেখেছি, এইটা আমাকে দে। দিদিমাকে বলছে এটা তো তোকে দেওয়া যাবে না। মানে গুণিনের অ্যাক্টিং ঠিক, বলছে তুই কি নিবি নাকি, ঠিক আছে, এরকম একটা ধারণা। তুই কি তোকে কাঠখড় পড়েছে ওকে একে মারার জন্য, একে তো দেওয়া যাবে না। তাহলে কি চাই? একটা জিনিস আমার চাই, আমাকে একটা গোটা ছাগল এনে দে, আমি খাবো। আর গোটা ছাগলটা কি খাবে? মানে দিদিমা বলছে চিবিয়ে খাবে, বলছে আমি এর দেহের মধ্যে দিয়ে চিবিয়ে খাবো, বলছে না হলে তো আমার খুব কষ্ট হয় খেতে। এবার বৈষ্ণব, বিধবা, মানে এতদিন আর কি নিরামিষ ভোজি মানুষ, তার মুখ থেকে যখন বলছে ওরকম একটা অদ্ভুত কণ্ঠে যে আমরা কাঁচা ছাগল খাবো, আমাকে এনে দে, আমি এর দেহ দিয়ে, এর দাঁত দিয়ে চিবি খাবো, নয়তো ওর দেহ দিয়েও, বলছে ওর সত্তাকে কাজে লাগিয়ে ও যদি খেতে চায় তাহলে ওর খুব কষ্ট হবে, এটা বোঝাতে চাইছে। বলছে সম্ভব নয়, ছাড়বি কিনা বল। বলছে তুই হয় তোকে আমি একটা ছাগল দিয়েছি, তুই ছেড়ে দে, নয়তো তুই ছাগলও পাবি না, তোকে কিন্তু আরও তোর ক্ষতি করে দেবো। তখন আর কি অনেক আর কি নেগোশিয়েট করার পর বলছে ঠিক আছে, ছাগল একটা আমি দে, আমি ছেড়ে দেবো। বলছে ছাগলটা আমাকে এখানে দিয়ে দেবো। বলছে না, এখানে দেবো না। কোথায় দেবো? বলছে গাঁয়ের শ্মশানে দেবো। ভালো কথা। বলছে তুই ছাগলটা পেয়ে যে চলে যাবি, তোর কি করে বুঝবো তুই চলে গেছিস? বলছে শ্মশানে যে শেওড়া গাছটা আছে ওটা ভেঙে দিয়ে যাবে একটা ডাল। ঠিক আছে, এবার ছাগল পাবে কোথা থেকে অত রাতের বেলায়? কিন্তু ব্যাপারটা কি, গ্রামের মানুষ তো প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু গৃহপালিত পশু থাকে, এরকম ছাগল ফাগল চাষ করে অনেকে। একটা লালচে কালার ছাগল পেয়েছে রাতের বেলায়, ঠিক আছে, তো ওটা তান্ত্রিক ওরকম নিয়েছে। তান্ত্রিক নিয়ে গিয়ে সে শ্মশানের ওই ইছামতি নদীর ধারে যে শ্মশান, ওইখানের এতে বেঁধে দিয়ে এসছে আর কি। বেঁধে দিয়ে এবার এসে দিদিমার সামনে এসে বলছে যা শ্মশানে চলে যা, তোর ওখানে ছাগল বেঁধে দিয়ে এসছি, তুই ওখানে গিয়ে খেয়ে নিবি, যা, খেয়ে কিন্তু আর এদিকে আসবি না, এলে কিন্তু তোর একদম সর্বনাশ করে দেবো, মানে ভয় দেখাচ্ছে আর কি এসব বলে। বলছে সত্যি দিয়েছিস তো? বলছে হ্যাঁ, তুই যা দেখে, আমি এখানেই বসে আছি, আমি ওইদিকে যাবোও না, তুই যতক্ষণ খাবি আমি ওইদিকে ওর ধারও ঘেসবো না, তুই যা। ঠিক আছে বলে দিদিমা পড়ে গেল।
গায়ে হাত ফায় কিন্তু ওরকম দড়ি ফড়ি বাঁধা, ঠিক আছে ঢাস, আর দিদিমার কোনো সেন্স নেই। তো ঠিক আছে, তারপর তো দিদিমাকে খানিকক্ষণ পর খুলে টুলে দিয়ে বললো একে ভালো করে স্নান করাও আগে। বলছে এবার মহিলারা আসতে পারো, কোনো অসুবিধা নেই, এবার গিয়ে ভালো করে স্নান করাও একে, ঠিক আছে। বলছে বাড়িতে যদি গঙ্গা জল টঙ্গা জল থাকে মিশিয়ে, গঙ্গা জল মিশিয়ে টিশিয়ে স্নান করাও। আরও কী বলে স্নান করানোর পর তুমি গুগ্গুল চেনো? গুগ্গুল না, গুগ্গুল কি বলো তো, গুগ্গুল হচ্ছে একটা জ্বালানি, ওটা হচ্ছে ইয়ের সাথে জ্বালায়, ওই ধুনো টুনোর সাথে জ্বালায়। জটামাংসি বোঝো? জটামাংসও কিন্তু ওটা জ্বালানি, ঠিক আছে। জটামাংসি, গুগ্গুল, সাদা সর্ষে, কর্পূর, ধুনো আর হচ্ছে ছোবা, মানে এইগুলো দিয়ে জ্বালাও, ঠিক আছে। জটামাংসি এবার দেখো গায়ের মানুষরা কিন্তু এগুলো চেনে, জটামাংসি গুগ্গুল এগুলো কিন্তু ভালো বোঝে। তো বলে স্নান টান করিয়ে একে যেখানে বসাবে, ঠিক আছে, আজও খেতে দেবেন না সেরকমভাবে কিছু, ওকে সূর্য উঠলে তারপরে খেতে দিও। ও স্নান করে যেখানে বসাবে ওর সামনে এরকম আর কি ধুনো দেবে, আর মানে ওই পুরো আর কি 5টা মিশ্রণটা ধোঁয়াটা দেবে, আর সারা বাড়িতে আর কি ব্যাপারটা দেবে। তোমরা এটা করতে থাকো, ততক্ষণে এই বাড়িটাকে বেঁধে দিই, ঠিক আছে। হ্যাঁ, মানে বাড়ি থেকে এবার বের করে দিয়েছি, এবার বেঁধে দিই যাতে আর ঢুকতে না পারে। তো এই সব ব্যাপারগুলো মহিলাদের কাজ। এবার ছেলেদের যেগুলো বললো ওরা সব ওই উপকরণগুলো জোগাড় টোগাড় করছে, সাথে সাথে একজন দুজন ওই তান্ত্রিকের সাথেও রয়েছে। এবার বাড়িটাকে ওরা বাঁধন টাধন দিল, ঠিক আছে। মানে বাড়িটা বাঁধন দিলেও অদ্ভুত, ওই খানিকটা হলুদ, খানিকটা ওই গজাল টজাল দিয়েই এক হাত করে মাটি খুঁড়েছে, প্রায় 7-8টা, মানে ভিটের পুরো বাইরে দিয়ে 7-8টা মাটি খুঁড়ে আর কি ওগুলোকে পুঁতে টুতে দিয়ে, তার উপর কিছু জল ছিটা এইসব দিল। এটা কিন্তু চলছে সব রাতের বেলা চলছে, এগুলো হয়েছে ভালো কথা। এগুলো সব মিটলো সেদিনকে। দিদিমার জ্ঞান ফিরেছে পরের দিন সকালে, কিন্তু সে মানে শরীর এবার তো সে নিজের মধ্যে ফিরে এসেছে, তার শরীর মানে একদম আর কিছু পাচ্ছে না, কথা বলতে গেলে হাত পা নাড়াতে পারছে না। তখন তান্ত্রিক তখনও রয়েছে, বলছে এইবার তোমরা যদি কোনো পারো, এইবার কোনো ভালো ডাক্তারকে ডেকে আনো, ঠিক আছে। এবার ডাক্তার এসে বলছে এই রুগীকে কি আমি বাঁচাতে পারবো, শরীরে মাংসই নেই। মানে ডাক্তার এটা বলছে, তান্ত্রিকটা কি বলছে, হাড় যতক্ষণ আছে মাংস আবার গজাবে, তুমি ভালো করে চিকিৎসা করো। ভালো কথা। এইবার তান্ত্রিকটা সাথে হচ্ছে ওই ছোটো দাদু, যে সে শ্মশানে গেছে, ঠিক আছে, মানে ডেকেই নিয়ে গেছে, বলছে চ দেখে আসি যে ও আদৌ গেছে কিনা, কতদূর কি হলো না হলো। আর ওই যে কি বলে, যে ছাগলটা বাঁধার কথা বলছি, ওটা কিন্তু বেঁধেছে ওই যে শ্মশানের শ্যাওড়া গাছটার তলাতেই, ঠিক আছে। তো ওরা গেল, গিয়ে দেখলো যে শ্যাওড়া গাছের একটা ডাল, মানে ওপরের দিকের অনেক ডাল, যেখানে আর কি মানুষ অত নাগাল পায় না, মগ ডাল টাইপের ডাল, বেশ মোটা ডাল, ওটা এরকম ভেঙে ঝুলছে, মানে অন্য একটা ডালের সাথে আটকে গিয়ে এরভাবে ঝুলছে। আর অদ্ভুত বিষয়, যে ছাগলটাকে বেঁধে এসেছিল তার বাইরের যে খোলসটা না, যে লোমটোম সমেত যে খোলসটা, হাড়ের ঢাঁচাটা সব রয়েছে, শুধু ওর ভেতরে কোনো রক্ত মাংস কিচ্ছু নেই। মনে হচ্ছে সেই কীরকম বলো তো, মানে কোনো র্যাপার পড়েছে, কোনো গায়ের চাদর এরকম দলা পাকিয়ে কেউ ফেলে রেখে গেছে, ওরকম পড়ে রয়েছে আর কি ওটার আশেপাশে, মানে ওই ছাগলটা ওরকম অবস্থায় পড়ে রয়েছে। এবার তখন আর কি ছোটো দাদু জিজ্ঞেস করছে, বলছে ও কি গেছে? বলছে হ্যাঁ চলে গেছে, তোদের আছে আপনি, কোনো অসুবিধা নেই, ও চলে গেছে, ওর এখানে এই গায়ে আর ঢুকবে না ও কখনো। ওই ব্যবস্থাই করে দিয়েছে, ওই ব্যবস্থা বাড়িটাড়ি সব বেঁধে দিয়েছে। তারপরে কিন্তু দিদিমা অনেক বছর বেঁচেও ছিল, এবং আমরা পরে যখন গেছি তখন কিন্তু সে সুস্থ হয়ে গেছে। আবার বাড়িতে সত্যনারায়ণ পুজো হচ্ছে, সে সিন্নি টিন্নি মাখছে, মেয়েকে আমাদের দিচ্ছে, মাংস খাওয়া যায়, সব ঠিক হয়ে গেছে ওগুলো আস্তে আস্তে, কিন্তু হালকা হালকা দাগ রয়ে গেছে, তো ঠিক আছে, হ্যাঁ রিকভার করতে সময় লাগে। কিন্তু উনি কিন্তু আবার নর্মাল হাঁটাচলা করছে। উনি প্রায় ধরে রাখো না 92 বছর অবধি বেঁচেছিলেন। তারপর কারণ আমরা ওনাকে দেখেছি। তারপর আমার বোনের বিয়ে হলো যখন, মানে বোন মানে আমি তো একাই, আমার জেঠুর মেয়ে, আমার বোনের বিয়েতেও এসেছে সে, মানে তখনও সে স্ট্রং। এবার ওরা এলে ব্যাপারটা কী বলো তো, বাড়িতে ওদের জন্য যে খাবার দাবার রান্না বান্না হয় সমস্ত বাসন না আলাদা হয়, কারণ ওরা তো পুরোটা নিরামিষ খায়। আর ওদের বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল টোপাল আছে, ওগুলো সাথে করে নিয়ে আসে। তাই আর সে খুব নর্মাল হেসে হেসে কথা বলছে, সব নর্মাল একদম। কিন্তু ওই তান্ত্রিকের কিন্তু দেখা ফেকার লোকজন সেরকম একটা কেউ পায়নি, সেরকম একটা 2-1 দিন হয়তো ছিল। ব্যাপারটা কি জানো তো, তোমাকে একটা কথা বলি, এটা আমি অন্যান্য তান্ত্রিক বা সাধকদের ক্ষেত্রেও দেখেছি, ওরা না এক জায়গায় বেশি দিন থাকে না, ঠিক আছে। আর এক জায়গাতে কোনো একটা বড় কাজ বা সাধনা কমপ্লিট করার পর না সেখান থেকে কিন্তু চলে যায়, আর মানুষটাকে দেখলে না অত বোঝাও যায় না। যেমন তোমাকে একটা ছোট্ট কথা বলি, ধরো লোকনাথ বাবা,
লোকনাথ বাবাকে দেখেছো তো, কেমন দেখতে লাগে, একটা সাদা সিম্পল, হ্যাঁ। পোশাক পরে বসে আছে। কেউ জানে যে লোকনাথ বাবা তান্ত্রিক, তন্ত্র সাধনা করেছে, পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করা মানুষ। আর হিমালয় জ্ঞানগঞ্জ তো গেছেই, পাওয়ারফুল মানুষ। আমি একটা জিনিস জিজ্ঞেস করি এই ঘটনা থেকে, বলো, মানে তোমার দিদাকে, দিদাই হয় মেবি, না আমার দিদা না, আমার বড় মার দিদা, বড়- আমরা বড় মা হ্যাঁ, বলে ডাকতাম বড় মা, ওটা, হ্যাঁ, বড় মা হবে হ্যাঁ। এই সম্বন্ধ। তো এনাকে ধরলো কোথা থেকে? ওই মনে হয় ক্ষেত থেকেই ধরেছে, আচ্ছা, ঠিক আছে। আর ব্যাপারটা মানে কি জানো সেটা তো? জানা যায়নি, কিন্তু তোমরা একটা অ্যাজিউম করো যে হ্যাঁ, কারণ ক্ষেত থেকে আসার পর আর বাড়ির বাইরে বাড়ির কোথাও বাইরে, যায়নি হ্যাঁ। আর কি। আর ব্যাপারটা কি বলতো, ভর দুপুরবেলা গেছে, আর রোজই তো যায়, স্নান করে হয়তো চুল ফুল ছেড়েই গেছে বা কিছু, তখন ওরম জায়গা থেকে ধরেছে। কিন্তু অদ্ভুত, তার গলায় কিন্তু তুলসীর মালা আছে। মানে শক্ত কেন বলছে বুঝতে পারছো? এইসব বাধা ভেদ করে ও আর কি সব ভেদ করে ক্যাপচার করতে পারে, এরকম একটা ক্ষমতা ওর আছে। হ্যাঁ, এবার এই যে শক্তর ঘটনাটা বলছি, আমি যে গল্পম্যান আমার চ্যানেলটা, আমার গল্পম্যানের ফার্স্ট গল্পই আমি শক্ত। আচ্ছা। আমার গল্পে ওটা হচ্ছে, ওখানে দেখো আমার গল্পম্যান চ্যানেলে একটা ক্যারেক্টার আছে যেটা আর কি মানুষ ভালোবাসে, সেটার নাম হচ্ছে তান্ত্রিক দুর্গাশঙ্কর পণ্ডিত, ঠিক আছে। আর তার ইন্ট্রোডিউসটা মানে কিরকম হয়, ধরো কেউ জিজ্ঞেস করছে যে আপনি কে, অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত, এরকম ভাবে তার ইন্ট্রোডিউস। এই তান্ত্রিককে কি তুমি তোমারই লেখা? হ্যাঁ, এটা আমারই আচ্ছা, ক্যারেক্টার। এবার এই শক্তর ক্ষেত্রে যেটা বলি, শক্তর ক্ষেত্রে যে ক্যারেক্টারটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম, সেই ক্যারেক্টারটার নাম ছিল তান্ত্রিক অখিল অঘরী, কিন্তু ওইখানে আমি অনেক কিছু চেঞ্জ করে দিয়েছিলাম। মানে ঘটনা এটাই ছিল, ঘটনা but- মোটামুটি এটা ছিল, কিন্তু ওইখানে কোনো মহিলাকে আমি রাখিনি, ওখানে আমি যেহেতু পুরো- ফিকশনালাইজ করেছো কারণ ব্যাপারটা। শুনলে অনেকে দেখো, যদি পরিচিত কেউ শুনে নিলে না, তখন একটা হ্যাঁ, খটখট বুঝতে করে না পেরেছি, মনের হ্যাঁ। মধ্যে, যে সেই পুরনো ঘটনাটা আবার বিধছে। তো দ্যাটস ওয়াই আমি এটাকে বদলে দিয়েছি। আজকে কোনো অসুবিধা নেই তো? না না, এখন তো সেও নেই আর কিছু আচ্ছা, বিষয়বস্তুও নেই। হ্যাঁ। দেখো, মানুষ যতদিন আছে ততদিনই চিন্তা, তো নেই যখন, ঠিক আছে। আর এইটা নিয়ে কিন্তু পরে না আমার বাড়িতে অনেক হাসাহাসি হতো, জানো তো। মানে হাসাহাসি হতো কিরকম, তার সামনে নয়, বলছে এরকম ধরো ইয়ার্কি মেরে অনেকটা বলে না, যে বুড়ির এত বয়স হয়ে গেছে তবু দেখেছি হাড়ের জোর আছে। সেই মনে আছে একবার হয়েছিল, বলছে সেই ঘটনা, সেই জায়গা থেকে উঠে আসা, কিন্তু ভেবো না যে উনি খুব লড়বড়ে মানুষ, ক্ষমতা আছে। না হলে এটা কিন্তু ঠিকই, মানে এটা যতই হাস্য কৌতুক ভাবে আমরা বলি, মানে তোমরা বলো যে, কিন্তু জোর ছিল বলেই কিন্তু বেঁচেছে, নয় বাঁচতো না। ডেফিনেটলি। এবার দেখো হতে ব্যাপারটা কি, মানে পুরোনো টাইমের খাবার দাবারটা না একটা অদ্ভুত ক্ষমতা ছিল, এখন তো ভেজাল। এখন তো হ্যাঁ। আর তার মধ্যে কি, সে ওই মাছ মাংসের দিকে যেত না, শরীর কিন্তু পিউরিফাইড শরীর ছিল, পরিষ্কার শরীর। আর তার মধ্যে একটা ব্যাপার কি জানো তো, মানে তুমি যখন ভগবানকে আর কি নিষ্ঠা ভরে প্রত্যেকদিন ভোগ দেবে না, ওদের বাড়িতে প্রতিষ্ঠিত প্রত্যেকদিন ভোগ হয়। আমরা ওই দিদার মানে ওই বড়মার মামার বাড়ি যেতাম, ওইটা একটা ছোটবেলা থেকে গেলে সুন্দর একটা ভোগ, খিচুড়ি ভোগ খেতে পারবো, খিচুড়ি ভোগ, তারপরে আরো গন্ধলেবু টন্ধলেবু দিয়ে খুব সুন্দর বানায় গো ওটা। ঠাকুরেরও একটা ইয়ে থাকে। একটা তো এবার ব্যাপারটা অনেক সময় কি হয় জানো তো, আমাদের পূর্বজন্মের অনেক ধার থেকে যায়, হ্যাঁ। সেগুলোকে শোধ করতে হয় কিছু কিছু ভাবে। তো ধরুন এটা শোধই এটা দিল একটা আর কি শোধ, একটা। হ্যাঁ। এই খুব আপনাদের কেমন লাগলো গল্পম্যানের এই ঘটনাটা আমাদের জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করুন। আর আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে পুরো অডিও রেকর্ড করে ঘটনাটা পাঠিয়ে দিন, আমরা শুনবো আর আপনাদের ডেকে নেব এইখানে ঘটনা বলার জন্য। আজকে আসি, আবার দেখা হবে পরের শুক্রবার নতুন কোনো ঘটনা নিয়ে। ধন্যবাদ, ভালো থেকো তুমিও। থ্যাংক ইউ, তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ।